আচ্ছা, তো আমরা অ্যাকচুয়ালি কতখানি পড়ছিলাম সেটা যদি একটু রিকল করার ট্রাই করি, তাহলে আমরা এখানে চলে যাই যে আমরা আসলে ঠিক কতটুকু পড়ছি। এর আগে আমাদের স্ট্রিং এর আগে একটা ক্লাস হয়েছিল, রাইট? সেটা হচ্ছে যে স্ট্রিং প্রবলেম সলভিং ক্লাস 1। আচ্ছা, সো এই স্ট্রিং প্রবলেম সলভিং ক্লাস 1 এ আমি আসলে 1 থেকে 6 বা 7টা প্রবলেম সলভ করছি। তো আজকে আমি তারপর থেকে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব আর কি। তো আমাদের যদি আমরা একটু আমাদের শিটে যাই, তাহলে আমরা একটু দেখব যে সিএসসি 110টা কই গেল। হ্যাঁ, সিএসসি 110। সো এখানে যদি একটু দেখার চেষ্টা করি যে আমাদের এই 1 এবং 2 নম্বর ক্লাসের পরে আমাদের একটা পিডিএফ আছে। হ্যাঁ, এটা হচ্ছে ব্র্যাক থেকে দেওয়া পিডিএফ। তো এই ব্র্যাক ইউ পিডিএফে যদি আমরা যাই, এই পিডিএফের 47-48 নম্বর পেজে আমরা একটু যাওয়ার চেষ্টা করব। একটু লোড নিচ্ছে। হ্যাঁ, সো এই যে এই প্রবলেমগুলা, ঠিক আছে, এই প্রবলেমগুলা আমরা হচ্ছে যে সলভ করার চেষ্টা করছি। এখানে ওয়ার্কশিটে যে 1, 2, 3 এই প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলোর সলিউশন আমি আসলে করে দিছি। তো আমি যেগুলা সলভ করাইছি সেটা আমরা একটু পরে দেখতেছি যে আমরা কোন পর্যন্ত সলভ করাইছি, অ্যান্ড তারপর থেকে আমরা আসলে আবার বাকি যে প্রবলেমগুলো সলভ করা হয়নি সেটা একটু সলভ করার দিকে মুভ ফরওয়ার্ড করব। আমি কিছু কিছু প্রবলেমের সলিউশন ব্যাখ্যা করে দিব। সলিউশন তো আমি দিয়েই দিব। সো সব প্রবলেম আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সলভ করে দিব না, যাতে করে তোমরা প্র্যাকটিস করার জন্য স্কোপটা পাও আর কি। ঠিক আছে? সো এই যে বইটা, এই বইটাতে যে প্রবলেমগুলো আছে অনুশীলনীতে, সেই প্রবলেমগুলো আমি সলভ করে দিছি। সো সেগুলাই আমি দেখাচ্ছি। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম যে এই বইয়ের যে প্রবলেমগুলো আছে সেটা আসলে এই পিডিএফ এর মধ্যে আমি রাখছি। সো এই পিডিএফটাই আমরা আসলে একটু সলভ করার চেষ্টা করব। তারপরে আমরা হচ্ছে যে কিছু কঠিন প্রবলেম সলভ করে সেখানে লিঙ্কগুলো দিয়ে দিছি। এগুলো ইম্পর্টেন্ট প্রবলেম, এগুলো আসলে এক্সামে আসবে, এগুলো তোমাকে করতে হবে আর কি। আর মানে এক্সামে আসবে বলতে এক্সামে আসার মতো টপিক, সেটা আমি বলতে চাচ্ছি। তারপরে হচ্ছে যে কি স্ট্রিং প্রবলেম সলভিং ক্লাস 1, যেটা আমি গত ক্লাসে নিয়েছি, এবং এই ক্লাসের প্রবলেমগুলো কই থেকে পিক করছি? এই শিট থেকে পিক করছি। সো আমি একটু দেখি যে গত ক্লাসে আমরা লাস্ট কোন পর্যন্ত প্রবলেমটা সলভ করছি। সো লাস্ট প্রবলেমটা ছিল কোনটা? লাস্ট প্রবলেমটা ছিল অ্যাকচুয়ালি চেক প্যালিন্ড্রম, রাইট? এই টাইপের পর্যন্ত। আর কি ছিল? হ্যাঁ, চেক প্যালিন্ড্রম প্রবলেমটা লাস্ট ক্লাসে আমরা দেখছি। আচ্ছা, সমস্যা নেই, যদি কোনো কিছু ওভারল্যাপও হয় কোনো প্রবলেম নাই, আমরা তারপর থেকে করব। আর এখানে এমনি জাস্ট একটা প্রবলেম সলভ করে দেওয়া আছে। আর এখানে 7টা প্রবলেম সলভ করে দেওয়া আছে। এটা আসলে একটু হার্ড প্রবলেম, যেটাও এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আর সবার শেষে স্ট্রিংয়ের যে শিট আছে সেই শিটে আমি চেষ্টা করছি যে অ্যাসাইনমেন্ট 6 যেটা তোমাদের, যেটা আসলে অনেকের কাছে ডিফিকাল্ট লাগতেছে, সেই অ্যাসাইনমেন্ট 6 এর যে প্রবলেমগুলো আছে, লেটস সে এখানে কি বলছে, এখানে আসলে ল্যাব টাস্ক আছে, তারপরে হচ্ছে যে হোমওয়ার্ক আছে। সো আজকে ক্লাসের ইজি প্রবলেমগুলো শেষ করার পরে আমরা অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো নিয়েও আলোচনা করব। লাইক এই যে হোম টাস্কের 1 নম্বর প্রবলেম কীভাবে সলভ করা যায়, বা 2 নম্বর প্রবলেম কীভাবে সলভ করা যায়, 3 নম্বর প্রবলেমের জন্য কী ধরনের অ্যাপ্রোচ হবে। সো আমরা যদি ইজি প্রবলেমগুলো সলভ করে আসি তখন এই প্রবলেমগুলো বুঝতে ইজিয়ার হবে। ডিরেক্ট যদি কেউ কোনো প্রবলেম সলভ না করে অ্যাসাইনমেন্টে 3 নম্বর প্রবলেমে আসে, তাহলে সে অ্যাকচুয়ালি এই প্রবলেমটা সলভ করতে একটু প্রবলেম ফেস করবে। সো তারপরে 4 নম্বর প্রবলেম, তারপরে 5 নম্বরটা অনেক ছোট একটা প্রবলেম। আর তারপরে আসলে আনগ্রেডেড টাস্ক আছে। সো এখানে টোটাল 3টা সেকশন আছে, তাই না? একটা আনগ্রেডেড টাস্ক। সো এই 3টা সেকশনের জন্য আমি যেটা করছি সেটা আসলে 3টা সেকশন বানায় ফেলছি। কই গেল? এটা হচ্ছে সলিউশনটা। আমি যদি হচ্ছে যে আবার ডকে ফেরত যাই, সো ডকে ফেরত যাওয়ার পরে আমার স্ট্রিংটা কই গেল? হ্যাঁ, সো এখানে টোটাল 3টা ট্যাব আছে। সো একটা হচ্ছে ল্যাব টাস্ক, একটা হচ্ছে হোমওয়ার্ক যেগুলো আসলে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিবা, আর আরেকটা হচ্ছে আনগ্রেডেড টাস্ক, মানে হচ্ছে যে এক্সট্রা। সো এখানে সবগুলাই প্রবলেমে সলভ করে দেওয়া আছে। আচ্ছা, এটাও আসলে মানে বলার কথা ছিল না, আরও একটা ছিল। সো আমরা এখন আসলে ওই আমাদের ওই শিটটাতে ফেরত যাই, যে শিটটা আসলে এখন সলভ করা বাকি। সো সেটা হচ্ছে এইটা। তো আমি জাস্ট
গতকাল যেহেতু প্রবলেম সলভিং ক্লাস নিয়েছি, তো গতকালের পরে তো আসলে এটা তার সিকোয়েন্স, মানে প্রবলেম সলভিং ক্লাস 2 হচ্ছে আজকে। সো আমি জাস্ট প্রথম প্রবলেমটা একটু মানে সলভ করে দিব না, জাস্ট একটু বুঝাই দিব যে আচ্ছা লেটসে তোমাকে আমি বললাম যে এটা হচ্ছে একটা প্রোগ্রামিং, মানে এটা হচ্ছে একটা স্ট্রিং, ঠিক আছে? এই স্ট্রিংয়ের লেন্থ তোমাকে বের করতে বলছে, তার মানে কি এখানে কয়টা লেন্থ আছে সেটা। সো এই প্রবলেমটা কীভাবে তুমি সলভ করবা? তুমি জাস্ট একটা স্ট্রিং নিবা, স্ক্যানার নেক্সট ইন দিয়ে স্ট্রিংটা নেওয়ার পরে তুমি কী করবা, এই স্ট্রিংয়ের লেন্থটা তুমি একটা লেন্থে সেভ করে নিলা, দেন সেই লেন্থটা তুমি এখানে প্রিন্ট করে দিলা। সো এভাবে করেই আসলে এই প্রবলেমে সলভ করতে পারো। এটা আমি গত ক্লাসে দেখাইছি, সো আমি জাস্ট এটা স্কিপ করে সামনের দিকে চলে গেলাম। এরপরে বলছে যে তোমাকে আমি একটা হচ্ছে যে প্রোগ্রাম দিব, তুমি প্রত্যেকটা জিনিস একটা নিচে নিচে প্রিন্ট করো, তার মানে এলএন দিতে হবে আর কি। এই এলএনটা দিলেই অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে। সো এই প্রোগ্রাম যে স্ট্রিংটা আছে সেটার উপর আমি একটা লুপ চালাবো। লুপ চালানোর পরে আমি এই ওয়ার্ডের মধ্যে স্ট্রিংটা নিছি, দেন ওয়ার্ড ডট চার অ্যাট আই। সো এই বেসিক কথাবার্তাগুলো অলরেডি আমরা গত ক্লাসে বলছি, রাইট? সো আজকে আমরা আরেকটু কঠিন প্রবলেমের দিকে যাই। এটা হচ্ছে একটা রিভার্স স্ট্রিং। আচ্ছা, সো রিভার্স স্ট্রিং জিনিসটা কি? লেটস সে আমি হচ্ছে যে ইনপুট দিছি প্রোগ্রামিং, আমাকে উল্টা দিক থেকে প্রিন্ট করছে, সো জি এন আই এম এম এভাবে করছে। সো এই প্রবলেমটাও আমরা গত ক্লাসে সলভ করছি। আচ্ছা, তারপর হচ্ছে প্যালিন্ড্রম। প্যালিন্ড্রম মানে কি? প্যালিন্ড্রম লাইক হচ্ছে যে আমরা গত ক্লাসে প্যালিন্ড্রমটাও দেখছি যে এরকম যদি থাকে রেস CAR, তাহলে জিনিসটা কিভাবে হয়, সরি সবগুলোই ছোট হাতের হবে, রেস কার। সো আমি যদি সামনের দিক থেকে পড়ি তাহলে রেস কার পাবো, আমি যদি উল্টা দিক থেকে পড়ি তাহলেও পাবো CAR। সো এই প্রবলেমটাই সলভ করতে হবে। সো গত দিনের ক্লাসে আমি আসলে প্যালিন্ড্রমটাও সলভ করে দিছি। এখন আমরা আসলে এই আজকি এই জিনিসটা থেকে আমরা আজকের প্রবলেম সলভিং ক্লাসটা শুরু করব। আচ্ছা, সো প্রিন্ট আস্কি কোড ফ্রম ইচ ক্যারেক্টার ইন এ স্ট্রিং। ওকে, তার মানে প্রবলেমটা ইনপুট আউটপুটটা দেখি। সো আমরা জানি আস্কি কোডের তিনটা জায়গা আছে, সেটা হচ্ছে আমরা যদি আপাতত এভাবে চিন্তা করি। আচ্ছা, আমরা হইতেছে যে একটু কম্পিউটারে আসি, কম্পিউটারে এসে আস্কি কোডের একটু রেঞ্জ দেখি আর কি। সো লেটস সে ASCII ASCII কোড রেঞ্জ 0 to 9। সো 0 to 9 এর আজকে কোডের রেঞ্জ কত থেকে? 48 থেকে 57। তাহলে আমরা আমাদের এক্সামের জন্য যে তিনটা রেঞ্জ মনে রাখতে হবে, সেই তিনটা রেঞ্জ আমি আরেকবার লিখে দিতেছি। সো আমাদের এক্সামের জন্য টোটাল তিনটা রেঞ্জ মনে রাখতে হবে। একটা হইতেছে যে ছোট হাতের এ থেকে জেড, এটার রেঞ্জ মনে রাখতে হবে কত? 97 থেকে 122। তার মানে কি ছোট হাতের এর আস্কি কোড কত? 97। তারপরে বি এর আস্কি কোড কত? 98, সি এভাবে এক এক করে বাড়বে। তাহলে জেড এর আস্কি কোড কত? 122। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আরেকটা মনে রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে বড় হাতের এ থেকে বড় হাতের এ থেকে বড় হাতের জেড, এটার আস্কি কোড কত? 65 থেকে 90 পর্যন্ত। আর একটু আগে আমরা দেখলাম 0 থেকে 9, এটার আস্কি কোড কত? 48 থেকে 57। সো অ্যাকচুয়ালি আমাদের এক্সামের জন্য সেটা তোমার হোক ফাইনাল এক্সাম হোক, সেটা কুইজ বা ল্যাব, তোমাকে এইটা মনে রাখতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু আমরা সামনে ফরওয়ার্ড করতে পারবো না। তো আমাদের প্রবলেমে কি বলছে? আমরা প্রবলেমে যাই। প্রবলেমে বলছে যে আমাকে একটা স্ট্রিং দেওয়া হয়েছে, স্ট্রিংটা হচ্ছে প্রো। সো পি এর একটা আস্কি কোড আছে, আর এর একটা আস্কি কোড আছে, আর ও এর একটা আস্কি কোড আছে, রাইট? সো আমরা যদি আস্কি কোডের টেবিলটা একটু চেক করতে যাই, সো আস্কি কোডের টেবিলটা কই গেল? এটা যে একটু ওপেন করি। সো এটা আইডিয়াল টেবিল না, আমি আরেকটা টেবিল ওপেন করি। ASCII আস্কি কোড টেবিল, হ্যাঁ এইটা। সো এখানে আমাদেরকে প্রো বের করতে বলছে। সো পি কোথায়? পি কোথায়? এই যে পি, পি মানে হচ্ছে 70, হ্যাঁ এখানে। সো পি আর মানে হচ্ছে 72, আর ও মানে হচ্ছে কত? ও মানে হচ্ছে এখানে আচ্ছা, সো এখানে একটু দেখি আমাদের এখানে কত বলছে। হ্যাঁ, পি মানে হচ্ছে 80, আর মানে হচ্ছে 114, আর ও মানে হচ্ছে 111। সো এই যে পি মানে হচ্ছে 70, আর মানে হচ্ছে 114, আর ও মানে হচ্ছে 111। এই পাশে দেখলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? সো আশা করি তুমি দেখতে পাচ্ছ আর কি। সো এই পি কিন্তু বড় হাতের,
দ্যাটস ওয়াই এই যে বড় হাতের এগুলো কিন্তু হচ্ছে বড় হাতের ভ্যালু। আমি যদি আরেকটা ওপেন করি তাহলে আসলে খুব ভালোভাবে বোঝা যাবে আজকে কোডটা। এটাতে একটু এলোমেলোভাবে আছে, ছোট হাতের বড় হাতের, হ্যাঁ এটা মেবি আই হোপ ঠিকঠাক আছে। সো হ্যাঁ, আমরা হচ্ছে যে বড় হাতের পি হয়ে গেল, বড় হাতের পি এর ক্ষেত্রে আজকি কোড হচ্ছে 80, আর ছোট হাতের পি এর ক্ষেত্রে আজকি কোডের ভ্যালু হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে 114, আর হচ্ছে ও এর ভ্যালু কত 111, সেটাই তো এখানে বলছে তাই না। হ্যাঁ, আর পিটা যেহেতু বড় হাতের, সো বড় হাতের আজকের ভ্যালু হচ্ছে 80। সো বড় হাতের আজকের ভ্যালু হচ্ছে 80, এই যে এখানে 80 বড় হাতের, ঠিক আছে। সো আজকি ভ্যালুটা আমরা এখান থেকে দেখলাম। সো এখন আমাদেরকে কোড লিখে আসলে এইটা বের করতে হবে যে কিভাবে অন্য লেটসে হ্যালো দিলাম, হ্যালোর এইচ এর আজকি ভ্যালু কত। তোমাকে যদি বলি এ বি সি, তাহলে তুমি প্রিন্ট করতে এরকম যে এ ইকুয়াল টু 65, বি ইকুয়াল টু 66, সি ইকুয়াল টু 67, এই ধরনের একটা আউটপুট জেনারেট করতে হতো। সো এটা আসলে খুবই সিম্পল একটা প্রবলেম। প্রবলেমটা কীভাবে সলভ করে আমরা এখানে দেখি। সো শুরুতেই আমরা হচ্ছে যে লাল কালি নিয়ে নিই। সো আমি কি করছি, এই স্ক্যানার তো এগুলো তো আমরা লিখতে হয়, এগুলো তো আমরা নর্মালি জানি, রাইট। সো এই ওয়ার্ডের মধ্যে আমি পি আর ও, এটা আমি কি করছি, ইউজার থেকে ইনপুট নিছি। আচ্ছা, নেওয়ার পরে আমি এই ওয়ার্ডের উপরে লুপ চালাবো, বিকজ ওয়ার্ডের উপরে লুপ চালাই আমি প্রত্যেকটা স্ট্রিং থেকে, যেহেতু এই প্রো এটা তো অবশ্যই একটা স্ট্রিং তাই না, এই স্ট্রিং থেকে আমি কিসে কনভার্ট করব, ক্যারেক্টারে কনভার্ট করব। সেটা কোন মেথডের সাহায্যে, সেটা হচ্ছে এই ওয়ার্ড ডট চার অ্যাড মেথডের সাহায্যে আমি আসলে স্ট্রিং থেকে ক্যারেক্টারে কনভার্ট করব। আচ্ছা, সো পরবর্তীতে আমি আবার কি করব, এই ক্যারেক্টার থেকে আবার ইন্টিজারে কনভার্ট করব, তাহলে আমি আসলে ইন্টটা পেয়ে যাব। সেটা কিভাবে আমি একটু দেখাচ্ছি। তো তাহলে আমি একটা লুপ চালাচ্ছি, লুপটা কোন পর্যন্ত চলবে, আই হোপ লুপের কনসেপ্ট সবার মোটামুটি ক্লিয়ার। যে আমার লুপটা শুরু হচ্ছে 0 থেকে, এই পি আর ও, পি এর ইন্ডেক্স কত 0, আর এর ইন্ডেক্স হচ্ছে 1, আর এটার ইন্ডেক্স হচ্ছে 2। সো তাহলে আমি শুরু করতেছি 0 থেকে, 0 লেস দেন এটা কত 3, তার মানে লুপটা কতবার চলবে, 0 1 2 এই পর্যন্ত লুপ চলবে, 3 হইলে তো আর লুপটা চলবে না তাই না। আচ্ছা, অনেকে দেখি যে আমাকে মাঝে মাঝে প্রশ্ন করে যে আসলে ভাইয়া আমি আসলে মিট শেষ করছি কিন্তু আমি লুপের বিষয়টা এখনো বুঝতেছি না। তো আমি জাস্ট এই প্রবলেমের জন্য একবারই বলবো লুপ কিভাবে কাজ করে এবং এটা মেমোরিতে কিভাবে যায়। সো প্রথমে আমার কম্পাইলার এখানে আসে, এখানে আসার পর মেমোরিতে আয়ের জন্য একটা জায়গা অ্যালোকেট করে, জিরোকে ইনিশিয়ালাইজ করে। তারপরে এখান থেকে আমার কম্পাইলার এই জায়গাতে যায়, এই জায়গাতে এসে সে চেক করে, চেক কি করে, 0 লেস দেন ওয়ার্ড ডট লেন্থ মানে কত, এখানে 3। সো চেকিং করলো, চেকিং করার পরে লুপটা কোথায় যায়, লুপটা ঘুরে এই লাইনে এক্সিকিউশনে চলে আসে। সো এই লাইন এক্সিকিউশনে আসার পরে এখানে কম্পাইলার কি দেখে যে এখানে আছে 0, ঠিক আছে, 0 আর ওয়ার্ড ডট 4 অ্যাড। সো তাহলে সিতে কে বসবে, সিতে বসবে আসলে এখানে মেমোরিতে সিতে বসবে কে, পি বসবে, বড় হাতের পি। কারণ কি, ওয়ার্ডের 4 অ্যাডের 0 নম্বর ইন্ডেক্সে আসলে পি আছে, দ্যাটস ওয়াই আমি এই পাশে পি বসাইছি। আচ্ছা, তাহলে সিতে পি থাকলো। এখন আমাকে এই লাইন বরাবর আউটপুট আছে আরেকটা, আউটপুটে আমাকে প্রিন্ট করতে হবে এই সিকে আমি ইন্টিজারে টাইপ কাস্ট করলাম। এই সি এর মধ্যে অ্যাকচুয়ালি আছে কি পি। এখন যদি আমি এখানে একটা ইন্ট দিয়ে ব্র্যাকেট দেই তাহলে এই পি এর যে ভ্যালুটা, এটা তো আমার কি হিসাব আছে, একটা ক্যারেক্টার হিসাবে আছে, রাইট, একটা তো ক্যারেক্টার হিসাবে। সো ক্যারেক্টারের আগে যদি আমি একটা ইন্ট লিখে ব্র্যাকেটে দিই তাহলে এই ক্যারেক্টারটা 80-তে কনভার্ট হয়ে যাবে। কেন 80-তে কনভার্ট হবে, কারণ পি এর আস্কি কোড হচ্ছে 80। সো দিস ইজ হাউ আমি আসলে এই লাইনের পরে আমি আমার কম্পাইলার কোথায় যাবে, এই লাইনটা এক্সিকিউশনে চলে যাবে। অ্যান্ড এই লাইনটা যখন এক্সিকিউশন শেষ তার মানে এখানে 80 প্রিন্ট করবে। আর এটা আসলে প্রিন্ট করবে কি, প্রথমে প্রিন্ট করবে হচ্ছে সি এর জায়গায় পি, দেন এইটা লিখবে, তারপর এখানে 80 লিখবে। এভাবে আমার কম্পাইলারটা রান হবে। ওকে, এটা হচ্ছে আমি আউটপুট দিলাম। আচ্ছা, তারপরে আমার কি হলো, কোডটা আমার কোথায় যাবে, এইখান থেকে আমার এই প্লাস প্লাসে যাবে, প্লাস প্লাসে যাওয়ার পরে আমার এটা আপডেট হবে, এই 0টা আপডেট হয়ে কী হবে, 1 হয়ে যাবে। মানে আমি জাস্ট ট্রেসিং করেই তোমাকে দেখাচ্ছি। এবং তারপরে আমার কম্পাইলার কোথায় চেক করবে, আমার কম্পাইলার এখানে চেক করবে। সো লুপের বিষয়টা কীভাবে কাজ করে এটা আমি আসলে এখানে দেখাচ্ছি, প্রবলেমটাও সলভ হচ্ছে সাথে সাথে। সো এখান থেকে এখানে যেহেতু আসছি তার মানে কি, এখন আমার 0 হবে না, এখানে 1 হবে, 1 লেস দেন 3 তার মানে ট্রু। তখন আমি এই লাইন থেকে আবার এখানে আসবো, এখানে এসে 1 বসাবো, তাহলে 1 বসাইলে আমি কি পাবো, আর পাবো। সো তাহলে এই জায়গাতে আমার কি এটা এখন আর হবে, দেন এই লাইন থেকে আমি এই লাইনে আসবো, তাহলে এখানে একটা আর হবে, আর আর এর আস্কি কোড কত হবে, এই যে 100 কত, 114 প্রিন্ট হবে, ঠিক আছে।
সো আবার এই জিনিসটা আপডেট হয়ে যাবে 2। সো এই 2টা কোথায় বসবে, এখান থেকে যে এখানে বসবে 2 লেস দেন 3, তারপর এখানে 2 বসবে। 2 মানে কত, ও আসবে সিতে, সিটা এখানে এসে ও দেখাবে আর ডট, আর সি এর ভিতরে এখন ও আছে, ও এর আস্কি কোড ইন্টিজারে প্রিন্ট করে দিব। তাহলে আমি কত পাচ্ছি, 111 পাচ্ছি। সো এভাবে করে আমরা কি করতে পারি, এভাবে করে আমরা যে কোনো একটা স্ট্রিংয়ের প্রথমে, তাহলে আমরা কি করলাম, যে কোনো একটা স্ট্রিংয়ের কি আস্কি কোডগুলো বের করতে পারলাম। সো প্রথমে আমরা যেটা করলাম, এখানে স্ট্রিং থেকে ক্যারেক্টারে কনভার্ট করলাম এই লাইনটা দ্বারা, এই লাইনটা দ্বারা, দেন ক্যারেক্টার থেকে ইন্টিজারে কনভার্ট করলাম এই ছোট্ট দুইটা লাইনের দ্বারা। সো আই হোপ তোমরা এই প্রবলেমটা বুঝতে পারছো। সো এখানে সলিউশন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি পরবর্তী প্রবলেমে তাহলে চলে যাই, এটা খুবই সহজ একটা প্রবলেম ছিল। এখন কি বলছে, কাউন্ট ভাওয়েল কনসোনেন্ট ইন এ স্ট্রিং ইউজিং আস্কি অ্যান্ড চার্ট। সো আমরা একটা স্ট্রিং দিলাম, লেটসে তোমাকে একটা স্ট্রিং দিছি এ বি সি ডি ই এফ, ঠিক আছে। আমি তোমাকে একটা একটা স্ট্রিং দিলাম, এটা হচ্ছে একটা স্ট্রিং, ঠিক আছে। এই স্ট্রিংয়ের মধ্যে, আচ্ছা কেউ কি কোনো কোয়েশ্চেন করছো? আচ্ছা এই এই মানে এটা এটা আসলে আমার প্রবলেম সলভিং করতে করতে এটা আসবে, সমস্যা নেই। মানে তুমি যে কোশ্চেনটা করছো এটা আমি অলরেডি আজকে সলভ করাবো, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই। তো আমি যেখানে ছিলাম, যেহেতু এটা একটা স্ট্রিং, তো এই স্ট্রিংয়ের এখানে কিছু কি থাকবে, মানে যেহেতু এটা একটা এ থেকে জেড, মানে ছোটো হাতের এ থেকে জেড, তার মানে এখানে কি থাকবে, এখানে আসলে কনসোনেন্ট থাকবে এবং ভাওয়েল থাকবে। সো এটা একটা ভাওয়েল, এটা একটা কনসোনেন্ট, এটা একটা কনসোনেন্ট, এটা একটা কনসোনেন্ট, এটা একটা ভাওয়েল, এটা একটা কনসোনেন্ট। সো তাহলে আমি কয়টা ভাওয়েল পেলাম, একটা ভাওয়েল পাইলাম, দুইটা ভাওয়েল পেলাম। কনসোনেন্ট কয়টা পেলাম, 1 2 3 4। সো তাহলে প্রশ্নকর্তা তোমাকে এই ধরনের একটা স্ট্রিং দিবে, দিয়ে বলবে এখানে ভাওয়েল কয়টা, কনসোনেন্ট কয়টা। সো শুরুতেই আমি বুঝতেছি যে যেহেতু যেহেতু হচ্ছে যে আমি আমি তো তোমাকে এই ইনপুটটা এইভাবে না দিয়ে এভাবে দিতে পারতাম, এ বি সি ডি ই এফ আই, এভাবে দিতে পারতাম। এইটা দেওয়ার মানে আমি বুঝাইতেছি যে আমার ভাওয়েলটা বড় হাতেরও হতে পারে, আমার ভাওয়েলটা ছোট হাতেরও হতে পারে, তার মানে আমাকে দুইটা কেসই অ্যাকচুয়ালি হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে। সো দুইটা কেস আমি কিভাবে হ্যান্ডেল করতে পারি, আমি যখন এই যে সি এইচ দিয়ে চেকিং করব, তো চেকিং করার সময় আমি একবার লিখবো যে এ ই আই ও ইউ, মানে আমি যখন লুপ চালাবো এইটার উপরে, তখন আমি শুরু থেকে চেক করব যে আমার প্রত্যেকটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার এই জিনিসগুলো যদি পাই, এবং মানে অর অর দিব যাতে করে আমার জিনিসটা কাজ করে, অথবা এ ই আই ও ইউ, আমাকে এই কন্ডিশনটাও রাখতে হবে, আমাকে এই কন্ডিশনটাও রাখতে হবে, কারণ আমার ভাওয়েল ছোটও হইতে পারে বড়ও হইতে পারে। সো এটা হচ্ছে আমি ইফের মধ্যে রাখবো। ইফ যদি এইটা হয় তাহলে আমি বলবো হচ্ছে আমার ভাওয়েলটা হচ্ছে প্লাস প্লাস, আর আমি হচ্ছে ইলসে যেয়ে বলবো, আর আমি হচ্ছে ইলসে যে কি বলবো, ইলসে যে বলবো যে কনসোনেন্ট প্লাস প্লাস। আমি কেন কনসোনেন্ট এখানে নিলাম না উপরে ইফের এখানে, কারণ কনসোনেন্ট নিলে আমাকে অ্যাকচুয়ালি কতগুলো করতে হতো, কনসোনেন্ট নিলে আমাকে এই ভায়ালগুলো বাদ দিয়ে যতগুলো ছিল সবগুলো কন্ডিশন লিখতে হতো, তাহলে আমার প্রোগ্রামটা বড় হয়ে যেত না। দ্যাটস ওয়াই আমি এখানে প্রথমে ভায়োলের ছোটো হাতেরগুলো নিয়ে নিছি, তারপর অর বলছি যে হ্যাঁ আমার ছোটো হাতের হতে পারে, বড় হাতের হতে পারে। যদি এটা হয় তাহলে ভায়োলটা প্লাস প্লাস হবে অথবা কনসোনেন্টটা প্লাস প্লাস হবে। সো এভাবে করে আমি আসলে প্রোগ্রামটা আমি সাজাইছি। অ্যান্ড ফাইনালি এসওপিতে যে আমি ভাওয়েলটা প্রিন্ট করে দিছি আর কনসোনেন্টটা প্রিন্ট করে দিছি, মানে নাম্বারটা আর কি, ঠিক আছে, প্রিন্ট করে দিছি, আমার অ্যান্সার পেয়ে গেছি। সো আমরা এখন সলিউশনটা দেখে ফেলি, এগুলো প্রবলেম বেশি সময় নষ্ট করা যাবে না, আরও কঠিন কঠিন প্রবলেম আছে সামনে। সো তাহলে আমরা শুরুতেই একটা ভাওয়েল নিলাম যেটাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিলাম, একটা কনসোনেন্ট নিলাম যেটাকেও 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিলাম। সো তাহলে আমি লেটসে আমি একটা ডেমো একটা ধরে নিলাম, লেটসে এ বি সি ই আই ও এস টি, ঠিক আছে। এটা হচ্ছে আমার এই হচ্ছে একটা স্ট্রিং। সো এই স্ট্রিংটা আমি কি করছি, এই স্ট্রিংটা আমি এই যে আমার ইউজার আছে না এসটিআর, এই এসটিআর এ রাখছি, তাহলে এই স্ট্রিংয়ের ইনিশিয়াল নেম কি, এসটিআর ইকুয়াল টু এইটা। সো এইটা আমি জাস্ট ধরে নেওয়ার জন্য এরকম ধরে নিছি।
তারপরে আমি কি করলাম, তারপরে আমি দুইটা ভাওয়েল এবং কনসোনেন্ট কয়টা হবে সেটা ইনিশিয়ালাইজ করার জন্য 0 দিয়ে ধরে নিলাম। এখন আমি এই পুরো স্ট্রিংয়ের উপরে আসলে লুপ চালাবো, একটা 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 করে ক্যারেক্টার নিব, ক্যারেক্টার নিয়ে সেটাকে চেক করবো এটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট। হয় ভাওয়েল হবে, ভাওয়েল হলে ভাওয়েল প্লাস প্লাস, কনসোনেন্ট হলে কনসোনেন্ট প্লাস প্লাস। ঠিক আছে? আচ্ছা, সো তাহলে এখন আমরা কি করব, এই এসটিআর যেহেতু এখানে লুপ চালাচ্ছি, লুপটা আমার 0 থেকে শুরু হবে, একদম এই এসটিআর ডট লেন্থের আগ পর্যন্ত চলবে। তাহলে আমার এই পুরো স্ট্রিংটার উপরেই অ্যাকচুয়ালি লুপটা চলতেছে, রাইট? সো তাহলে আমার লুপ স্ট্রিংয়ের ভ্যালু যখন 0, তাহলে আমি এখানে একটু লিখে ফেলি যে এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। তো আমার স্ট্রিংয়ের লেন্থ কত? আমার লেন্থ কিন্তু 8 হবে। তার মানে 0 থেকে 7 পর্যন্ত আমার চলবে। 0 থেকে 7 পর্যন্ত চলা মানে হচ্ছে লেন্থ হচ্ছে 8, তাই না? ওকে, তাহলে এখানে আমি কি চালাইতেছি, এখানে আমি একটা লুপ চালাইতেছি এবং প্রতিবার এখানে প্রথমে আমার 0 এসে বসছে। 0 বসা মানে কি, বড় হাতে এ বসা। এখন তুমি এখন বলো তাহলে সিতে কে আছে? সিতে কিন্তু বড় হাতের এ আছে, রাইট? তো সিতে কিন্তু বড় হাতের এ আছে। সো বড় হাতের যেহেতু এ আছে, এখন আমি ইফ কন্ডিশনে আসবো। ইফ কন্ডিশনে এসে চেক করব যে আমার সি কি এই এ এবং বড় হাতের এ এবং বড় হাতের জেড এর মধ্যে আছে কিনা, অর সি কি ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড এর মধ্যে আছে কিনা। এবং মাঝখানে দেখো এন্ড দিছি। এই অপারেশনটা দিয়ে আমি বুঝাইতেছি যে আমি এই 0 পজিশনে, 0 নম্বর ইন্ডেক্সে যা পাইছি সেটা কি আমার একটা লেটার কিনা, সেটা বড় হাতের হতে পারে, ছোট হাতের হতে পারে। এই কন্ডিশনটা দেওয়ার কারণ কি, আমি যদি মানে কোনো একটা লোক যদি ভুল করে এভাবে দিত এ বি 1 2 3 সি ডি, তো এটাও তো একটা স্ট্রিং, কিন্তু এই স্ট্রিংয়ের মধ্যে সমস্যা কি, এই স্ট্রিংয়ের মধ্যে 3টা নাম্বার আছে। কিন্তু এই স্ট্রিংটা যদি আমি এই কন্ডিশনে পাস করাইতাম, তাহলে কিন্তু এই 1 2 3 কখনোই নিচে যে চেক হইতে পারতো না। কারণ কি, আমার প্রথম চেকিংয়েই আসলে আমি এখানে এই 1 2 3 এগুলোকে বাদ করে দিতেছি। কারণ 1 যখন এখানে আসবে, এখানে এসে চেক করে দেখবে এখানেও 1 না, এটা এই রেঞ্জের মধ্যেও 1 পড়ে না, তাহলে আমার ইটারেশনটা প্লাস প্লাস হয়ে পরের দিকে 2 এ চলে যাবে। 2 এসে আবার চেক হবে, 2 এসে চেক হয়ে দেখবে যে এটা কি 2 এর মধ্যে পড়ে, এটা কি 2 এর রেঞ্জে আছে, এটা 2 এর রেঞ্জে নাই, তখন প্লাস প্লাস হয়ে এইখানে যাবে, এখানে এসেও সেম ঘটনা ঘটবে। তারপরে সি আসবে, তো সি যখন আসবে তখন দেখবে যে হ্যাঁ, এটা আসলে এই রেঞ্জে বিদ্যমান। এবং অর দেওয়া মানে কি, যে কোনো এক পাশ সত্য হলেই কিন্তু আমার সত্য। ঠিক আছে? সো যখন, তাহলে আমি সর্বপ্রথম যেটা কি পাইছি, সিতে এ পাইছি। সো এ পাওয়া মানে কি, আমার এই রেঞ্জ যেহেতু একবার সত্য হয়েছে, তাহলে আমি এই লুপে সরি এই ইফের মধ্যে ঢুকবো। এই ইফের মধ্যে ঢোকার পরে এখন আমি চেক করব যে এটা কি আসলে, এটা যেহেতু এ, সো এটা কি আসলে ছোট হাতের এ থেকে, মানে ছোট হাতের ভাওয়েলগুলো কিনা, এ ই আই ও ইউ, এই ভাওয়েলগুলো কিনা। সো এখানে ইফের মধ্যে চেক করে দেখতেছি যে না, এটাও না, এটাও না, এটাও না, এটাও না, এটাও না। তারপরে দেখো ছোট হাতের পরে আমি কিন্তু আবার বড় হাতে চেক করতেছি, কারণ কি আমি এখানে বলছি যে আমার আসলে এটা ছোট হাতেরও হইতে পারে। এই যে দেখো এখানে আমি বলছি যে আমাকে দুইটা চেক করতে হবে, একটা ছোট হাতের জন্য, একটা বড় হাতের জন্য, তাই না? সো তাহলে আমি একবার ছোট হাতের সবগুলা এভাবে অর দিয়ে দিলাম, তারপরে বড় হাতের গুলা দিলাম। যেহেতু এই জায়গাতে আমার এটা মিলছে, দ্যাটস ওয়াই আমি এখানে কি করছি, ভাওয়েল প্লাস প্লাস করছি। তাহলে ভাওয়েলের ভ্যালু এখন কত হবে, ভাওয়েলের ভ্যালু শুরুতে 0 ছিল, যেটা ইনিশিয়ালাইজ করছি ওটা কেটে এখন হয়ে যাবে কত, 1। এরপরে যদি দেখো, যেহেতু আমার ইফের মধ্যে ঢুকছে, এই ইফের মধ্যে ঢুকছে, তাহলে কি আমার এই ইলসের মধ্যে কখনো আসবে? কখনো কিন্তু আসবে না। একবার ইফের মধ্যে ঢুকলে ইলসের মধ্যে কিন্তু আর যায় না। ওকে, আচ্ছা, তাহলে আমার এটা আইটা আবার প্লাস প্লাস হবে। আইটা প্লাস প্লাস হওয়ার পরে আমার এবার কার্সরটা কোথায় আসবে, বি এর উপরে। সো সি এর পজিশনে এখন কে থাকবে, বি থাকবে। কোন কোথায় থেকে, এই যে এই জায়গাতে 1 আসবে, তাহলে সি এর জায়গায় 1 নম্বর পজিশনে কে আছে, বি বসবে। এই বিটা দিয়ে এখন আমি চেক করবো যে এটা কি আসলে এই বড় হাতের রেঞ্জে, না এই রেঞ্জে না, বাট এখানে যেহেতু অর আছে তাহলে এই রেঞ্জটা আমি চেক করব। সো তাহলে দেখো এখানে ছোট হাতের এ থেকে জেড, তার মানে এটা এই রেঞ্জে বি পড়ে। সো এখন আমি এই ইফে আসছি, ইফে আসার পরে আমি বি কোথাও পাইতেছি না। বি যেহেতু কোথাও পাইতেছি না, তার মানে অবশ্যই এটা আসলে একটা ভাওয়েল না, এটা এটা আসলে একটা কনসোনেন্ট, যেটা আমাকে চেক করার দরকার নাই। আমি জাস্ট এখানে লিখে দিতে পারি ইলস কনসোনেন্ট প্লাস প্লাস। আই হোপ তুমি জিনিসটা বুঝতে পারছো। অ্যান্ড ফাইনালি লুপের বাইরে গিয়ে দেখো, এটা কিন্তু ইলসের ব্লক, এটা কিন্তু এই ইফের ব্লক। আর এই জিনিসটা হচ্ছে একদম আমার লুপের শেষ। সো লুপ শেষ হওয়ার পরে তুমি আসলে এখানে লিখছো যে ভাওয়েল ইকুয়াল টু ভাওয়েল, কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট। সো কনসোনেন্টের কাউন্টার এখানে বাড়ছে, পুরো স্ট্রিংটা একদম এ থেকে জেড পর্যন্ত যাওয়ার পরে এখানে আমরা ভাওয়েল পাইছি, এখানে আমরা কনসোনেন্ট পাইছি, সরি এখানে ভাওয়েল পাইছি, তারপর এখানে কনসোনেন্ট পাইছি। সো এভাবে করে তুমি একটা স্ট্রিংয়ের মধ্যে কয়টা ভাওয়েল আছে, কয়টা কনসোনেন্ট আছে, সেটা কিন্তু তুমি ইজিলি চাইলে বের করতে পারবা। সো আই হোপ
এই প্রবলেমটাও বুঝতে পারছো। সো তোমরা আমাকে একটু জানাও যে এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা, তাহলে আমি পরের প্রবলেমে মুভ ফরওয়ার্ড করব। ওকে, সো আমাদের পরবর্তী প্রবলেম কোনটা? আমাদের পরবর্তী প্রবলেম হচ্ছে কনভার্ট এ স্ট্রিং আপার কেস অ্যান্ড লোয়ার কেস উইদাউট আপার কেস অ্যান্ড লোয়ার কেস মেথড। সো এই মেথডগুলো ইউজ না করে আমাকে আপার কেস আর লোয়ার কেসে কনভার্ট করতে হবে। সো এটা আসলে হয়তো তোমাদেরকে ক্লাসেও দেখাইছে বা ল্যাবেও দেখাইছে, আমি জাস্ট একটু মুভ ফরওয়ার্ড করে ফেলি বিকজ আমি না দেখাইলে অসম্পূর্ণ থাকবে। আচ্ছা, সো লেটসে এখানে একটা স্ট্রিং নেওয়া হয়েছে এবং আমার ইনপুট আউটপুট কি দেওয়া আছে? হ্যাঁ। সো আমার ইনপুট আউটপুটটা কীরকম, এখানে দেখো তোমাকে প্রোগ্রামিং নামের একটা দেওয়া হয়েছে, এটাকে তোমাকে একবার আপার কেসে কনভার্ট করতে হবে, এই সেমটাকেই তোমাকে লোয়ার কেসে কনভার্ট করতে হবে। আই হোপ তুমি বুঝতে পারছো যে তাহলে কি আমার স্ট্রিংটা দেখো, প্রথমটা বড় হাতের আছে, পরেরটা ছোট হাতের PROGRAMMING। সো প্রথমটা যদি বড় হাতেরও থাকে তাহলে সবগুলো আমাকে বড় হাতের করতে হবে, প্রথমটা যদি আমার বড় হাতের থাকে তাহলেও সবগুলোকে আমাকে ছোট হাতের প্রিন্ট করা শিখতে হবে। সো এই প্রবলেমটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে, সো এখানে আমরা হচ্ছে যে যেহেতু দুইটা স্ট্রিং নিতে হবে, একটা আপার কেসের স্ট্রিং বানাবো, একটা লোয়ার কেসের বানাবো, তাই শুরুতেই আমি সেটা ইনিশিয়ালাইজ করে নিলাম। ওকে, সো ইনিশিয়ালাইজ করে নেওয়ার পরে আমি এখন লুপ চালাবো। লুপটা কিসের উপর চালাবো? ওই যে প্রোগ্রামিংয়ের যে লেন্থ পর্যন্ত আছে তার আগ পর্যন্ত আমি লুপটা চালাবো। সো লুপটা চালানোর পরে আমি এখন এই জায়গাতে প্রোগ্রামিং জিনিসটা লিখি, PROGRAMMING প্রোগ্রামিং। ওকে, সো এই পিটাকে আমার 0 নম্বর ইন্ডেক্স। সো তাহলে এখন আপাতত আইতে কে আছে? আইতে এখন 0 আছে, তার মানে সিতে এসে কে বসবে? সিতে আসলে পি বসবে। আচ্ছা, ভালো কথা। এখন এখানে দেখাচ্ছে যে তোমার ইফ ইফ কন্ডিশনের মধ্যে আমি এখন চেক করতেছি এটা কি ছোটো হাতের মধ্যে আছে কিনা। যদি এটা ছোটো হাতের মধ্যে থাকে তাহলে সেটাকে আমি আপার কেসে কনভার্ট করব। ঠিক আছে, সো আমার প্রথম পারপাসটা কি? প্রথম পারপাসটা হচ্ছে আমি যে স্ট্রিংটা পাইছি এই স্ট্রিংটাকে আমি আসলে আপার কেসে কনভার্ট করব। আর আমার কোডটা পরের কোডটা কি? আমার যেই স্ট্রিংটা আছে সেটাকে আমি আসলে লোয়ার কেসে কনভার্ট করব। সো এটা আসলে দুইটা প্রবলেম দেওয়া আছে একসাথে। সো আমরা শুধুমাত্র উপরের পার্টটাকে একটু ফোকাস করি। সো আমার যে প্রবলেমটা দেওয়া আছে এখানে আসলে আপার কেসে কনভার্ট করতে হবে। তো আপার কেসে কনভার্ট করার জন্য আমরা ছোট্টবেলায় একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে যে আমরা একটু আগে বললাম না যে এ থেকে জেড মানে কি? এ থেকে জেড মানে হচ্ছে 65 থেকে 90 আস্কি ভ্যালু। আর ছোট হাতের এ থেকে জেড মানে কি? ছোট হাতের এ থেকে জেড মানে হচ্ছে 97 থেকে 122, তাই না? তো তাহলে তুমি এখন বলো যে আমি যদি ছোট হাতের এ থেকে বড় হাতের এতে যেতে চাই তাহলে কি আমি যোগ মানে প্লাস করব নাকি মাইনাস করব? অবশ্যই তুমি বুঝতে পারতেছো যে এখানে আসলে আমাকে মাইনাস করতে হবে, কারণ ছোট হাতের এ এর ভ্যালু কত? 97, আর বড় হাতের এ এর ভ্যালু কত? 65। এবং আসলে কত প্লাস করতে হবে এটাও আমরা বলতে পারি 32 বিয়োগ করতে হবে। 32 বিয়োগ করলে অ্যাকচুয়ালি আমি ছোট হাতের এ থেকে বড় হাতের এতে যেতে পারবো। তাহলে লোয়ার কেস থেকে আপার কেসে যাওয়ার জন্য আমাকে সবসময় কি করতে হয়? 32 মাইনাস করতে হয়। অ্যাট দ্য সেম ওয়েতে রিভার্সলি আমি যদি বড় হাতের এ থেকে ছোট হাতের এতে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? পজিটিভ করতে হবে। এবং কত পজিটিভ করতে হবে? পজিটিভ 32 করতে হবে। আর এখানে কত? নেগেটিভ 32। সো আই হোপ তুমি এটা বুঝতে পারছো। সো তাহলে আমরা এখন এখানে কি করতেছি? আপার কেস করতেছি। সো যেহেতু আপার কেস করতেছি তাহলে এইখানে প্রথম কন্ডিশনে আমার দুই ধরনের ঘটনা ঘটতে পারে। এক, আমি আপার কেসে করতে চাচ্ছি কিন্তু জিনিসটা তো এখানে লোয়ার কেসও থাকতে পারে, এখানে আপার কেসও থাকতে পারে, রাইট? আমি তো বললাম যে আমার প্রোগ্রামিং সবগুলোই যদি ছোট হাতের হতো সেটাকেও আমাকে আপার কেসে কনভার্ট করতে জানতে হতো, সবগুলো যদি বড় হাতেরও প্রোগ্রামিং হতো যেটা দেওয়া আছে সেটাই আমাকে প্রিন্ট করতে বলতে পারতো। তার মানে এখানে আমার দুই ধরনের কন্ডিশন আসবে। প্রথম যে লেটারটা প্রথম লেটারটা আমার কি হইতে পারে? প্রথম লেটারটা আমার বড় হইতে পারে, আমার ছোটও হইতে পারে। সো যদি প্রথম লেটারটা এই যে পিটা, যদি পিটা কি হয়? আপার কেস হয় তাহলে তাকে আমাকে কিসে রাখতে হবে? আপার কেসে থাকলে কিন্তু আমি আপার কেসেই রাখবো। তার মানে কি এর সাথে আমি যোগ বা বিয়োগ কিছুই অ্যাকচুয়ালি করব না। আর যদি প্রথম পিটা আমার লোয়ার কেসে থাকে তাহলে অবশ্যই আমি একে আপার কেসে কনভার্ট করব। অ্যান্ড আমরা জানি লোয়ার কেস থেকে আপার কেসে কনভার্ট করার জন্য কি করতে হয়? -32 করতে হয়, রাইট? এই যে উপরে আমরা দেখলাম এখানে যে লোয়ার কেস থেকে আপার কেসে গেলে -32 করতে হয়। তাহলে এই প্রবলেমে আমি এখন কি করতেছি? আপার কেস থেকে আপার কেসে কনভার্ট করতেছি। তাহলে এই সিতে এখন কে আছে? বড় হাতের পি আছে। সো এখন এই ইফ চেকটা কে করতেছে? ইফ চেকটা করতেছে যে আমার এই বড় হাতের পিটা কি এর মধ্যে পড়ে কিনা।
যদি এর মধ্যে পড়ে তাহলে আমি মাইনাস করব 32। আর যদি এখন অবশ্যই এই পিটা আমার এই রেঞ্জের মধ্যে পড়তেছে না, যেহেতু এই পিটা আমার এই রেঞ্জের মধ্যে পড়তেছে না, তাহলে ডিরেক্ট আমার ইলসে এসে আপার কেসের সাথে এটা যোগ হয়ে যাবে। এটা এখানে কিভাবে হয় সেটা আমি যদি একটু লিখি, যে আপার কেসে এখন এই লাইনটা পরের লাইনটা কীরকম হবে সেটা আমি একটু লিখি। তো এখানে দেখো ইউ ডবল পি ই আর আপার কেস ইকুয়াল টু ইউ ডবল পি ই আর আপার কেস প্লাস সি, এরকম একটা লাইন, এই লাইনের পরের লাইন, তাই না? সো আপার কেসে আমার শুরুতে কি ছিল, আমার এরকম একটা এমটি স্ট্রিং ছিল, আর সিতে আমার কি আছে, বড় হাতের একটা পি ক্যারেক্টার আছে। সো একটা স্ট্রিং এবং একটা ক্যারেক্টার যখন আমি যোগ করি, তার পরের লাইনে জিনিসটা এরকম দেখাবে যে ওইটা আসলে একটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে গেছে। তাহলে আপার কেসে আপাতত কে আছে, আপার কেসে আপাতত বড় হাতের পি সেই জিনিসটা আছে। কিন্তু এখন কিন্তু তাহলে এই জিনিসটা যেহেতু হয়ে গেল, তাহলে আমি এখন লুপে এই ভ্যালুটা এখন বাড়াবো, প্লাস প্লাস করবো, প্লাস প্লাস করলে এটার ভ্যালু এখন কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। 1 মানে কি, আমি এখন আর কে নিয়ে কাজ করব। সো অবশ্যই তুমি এখন বলো আর কিন্তু আমার কি ছোট হাতের, সো আমাকে একে বড় হাতের বানাইতে হবে। তাহলে আমার ইফ চেকিংয়ে যখন আসবে তখন এই রেঞ্জের মধ্যে ঢুকবে, এই রেঞ্জে ঢোকার পরে আমার এই লাইনটা এক্সিকিউশন হবে। সো এখানে একটা নতুন জিনিস তুমি দেখতে পাচ্ছ, সেটা কি, 4 এখানে ব্র্যাকেট দিলাম, দেন এখানে সি মাইনাস, আচ্ছা এখানে না লিখি, এখানে লিখি, হ্যাঁ। সো সি এইচ এর 4 সি মাইনাস এ প্লাস এ, রাইট? সো এখন এই জায়গাতে আসলে কি বোঝাচ্ছে, এই জায়গাতে বোঝাচ্ছে যে যখন আমরা ক্যারেক্টার বিয়োগ করি, ক্যারেক্টার থেকে কি ক্যারেক্টার বিয়োগ করা যায়, তখন কিন্তু ক্যারেক্টার থেকে ক্যারেক্টার বিয়োগ হয় না, এই জায়গায় আসলে হয় ইন্টিজারের বিয়োগ, ঠিক আছে? সো তাহলে তুমি বলো সিতে কি আছে, ছোট হাতের আর আছে, ছোট হাতের আর, এটা একটা কি আছে, ক্যারেক্টারে আছে। আর এই এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে তোমার 97, আর এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 65। এখন তুমি বলো -97 আর +65 করলে অ্যাকচুয়ালি কত হয়, -32। অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি এটাই চাচ্ছিলাম, যে ছোট হাতের আর থেকে আমি চাচ্ছি বড় হাতের আর। সো ছোট হাতের আর থেকে বড় হাতের আরে গেলে আমাকে -32 করতে হয়। তাহলে আমি কি করতে পারি, আমি আমার প্রোগ্রামে এই লাইনটা না লিখে, এই যে এই লাইনটা না লিখে এই জায়গাতে জাস্ট 32 বসায় দিতে পারি, ঠিক আছে? তাহলে তোমরা পরীক্ষায় এভাবে 32 করবে। এখন দেখো এই সি মানে কত, সি মানে হচ্ছে আর, আর এর তো একটা আস্কি কোড আছে, এই আস্কি কোড -32 বলছে। তাহলে আমি এখান থেকে কত, এই এই এর আগে একটা ক্যারেক্টার দিতে হবে, বিকজ এটা তো হচ্ছে আমার ইন্টিজার ভ্যালু। সো ইন্টিজার ভ্যালুর আগে ক্যারেক্টারে দিলে এটা আসলে বড় হাতের আরে কনভার্ট হয়ে যায়। সো বড় হাতের আরে যদি কনভার্ট হয়ে যায়, আগে আপার কেসে কে ছিল, আপার কেসে কিন্তু পি ছিল, বড় হাতের পি। আর এবার বড় হাতের আর এসে এখানে যোগ হচ্ছে, তাহলে আপাতত আপার কেসে কে আসলো, পি আর আসলো। অ্যান্ড এভাবে করে একটা 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 করে সে আসবে। অ্যান্ড সে প্রথমে দেখবে, সে যদি ছোট হয় তাহলে এই ইফের মধ্যে সে প্রবেশ করে এখানে তাকে বড় বানিয়ে দিবে, আর সে যদি আগে থেকেই বড় হয় তাহলে সে যোগ বিয়োগ কিচ্ছু করবে না, এখানে এসে জাস্ট যেটা পাইছে সেটাই আসলে আপার কেসের সাথে যোগ করে দিবে। এভাবে করে আমার এই পুরা প্রোগ্রামিং যে ওয়ার্ডটা সেটা আসলে আপার কেসে কনভার্ট হয়ে যাবে। এখন এই সেম জিনিসটাই অ্যাকচুয়ালি আমরা করব লোয়ার কেসের ক্ষেত্রে, বাট এই জায়গাতে আমরা কি করব, এই জায়গাতে আমরা +32 দিয়ে দিব। সো এই লাইনটা বাদ, এখানে আমরা +32 দিয়ে দিব, ঠিক আছে? সো +32 দিলে কি হবে, সো প্রথমে আমাদের যে প্রোগ্রামিং বড় হাতের পি, সো সিতে আমার কি থাকবে, বড় হাতের পি থাকবে। সো বড় হাতের পিটা আমার এই রেঞ্জে আসবে, এই রেঞ্জে আসার পরে বড় হাতের পি থেকে কি হয়ে যাবে, সবগুলো ছোট হাতের পি হয়ে যাবে। সো বড় হাতের পি এই সি দিয়ে এসে বসবে, +32 মানে একটা ইন্টিজার ভ্যালু পাবো। এই ইন্টিজার ভ্যালুকে আমি আবার কিসে কনভার্ট করতেছি, ক্যারেক্টারে কনভার্ট করতেছি। ওই ক্যারেক্টারটা লোয়ার কেস প্রথমে আমার একটা এমটি ছিল সেটার সাথে যোগ করে, এভাবে প্রত্যেকবার আমি করতেছি। এর পরের যখন পি আর আসবে, আরটা কিন্তু ছোট হাতের, তখন কিন্তু আর এই ইফ কন্ডিশনে ঢুকবে না, সেটা তখন ডিরেক্ট ইলস কন্ডিশনে এসে লোয়ার কেসের সাথে যুক্ত হয়ে যাবে, কারণ তখন পি আর ও জি আর এ, সো এগুলাকে তো আর আর করতে হচ্ছে না। কারণ কি, আমার হচ্ছে যে ইনপুটটা যদি তুমি দেখো, ইনপুটে দেখো যে সবগুলা পরেরগুলো জিরোতে আছে, মানে সরি জিরো বলছি, সবগুলো হচ্ছে লোয়ার কেসে আছে। সো সেগুলোকে তো আমরা হাত দেওয়ার কোনো দরকার নেই, তাই সেটাকে আমি একটা ইলস কন্ডিশনের মধ্যে এভাবে রেখে দিছি। সো এই যে সলভিং যে অ্যাপ্রোচ, এই সলভিং অ্যাপ্রোচটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে, কারণ পরের যে প্রবলেমগুলো আছে ওগুলো কিন্তু আসলে ভালোই ডিফিকাল্ট আছে। সো আশা করি তোমরা এই প্রবলেমটা খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন আসলে আমি অন্য আরেকটা প্রবলেমে শিফট করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এইরকম, যে
এই যে দেখো এখানে আমি একটা ইনপুট দিছি PROGRAMMING, ঠিক আছে। সো এই প্রবলেমের মানে বিষয়টা কি, খুবই সিম্পল, সেটা হচ্ছে যে আসলে ইভেন ইন্ডেক্স ক্যারেক্টার আপার কেস, তার মানে লেটস সে আমি যদি তোমাকে বলতাম PROGRAMMING প্রোগ্রামিং, তাহলে এখানে ইভেন ইন্ডেক্সগুলো কোনগুলা আমরা আগে একটু লিখে ফেলি। সো প্রথমটা হচ্ছে আমার 1 2 3 4 5 6 7 8 9 10। সো এটা হচ্ছে আমার একটা ইভেন ইন্ডেক্স। এটা না, এটা হচ্ছে এই ওটা একটা ইভেন ইন্ডেক্স, আরটা একটা ইভেন ইন্ডেক্স, এমটা একটা ইভেন ইন্ডেক্স, আইটা একটা ইভেন ইন্ডেক্স, জিটা একটা ইভেন ইন্ডেক্স। সো এই ইভেন ইন্ডেক্সগুলোকে আমরা বড় হাতের বানাবো। সো প্রথমে PROGRA, আইটা বড় হাতের হবে আর জিটা বড় হাতের হবে। সো আমাদেরকে এরকম একটা আউটপুট দেখাতে হবে। সো তোমাকে যদি এরকম একটা ইনপুট দিতাম তাহলে তোমাকে এরকম একটা আউটপুট বানাই দেখাতে হতো। সো তোমরা প্রবলেমটা বুঝতে পারছো। তাহলে এখানে জাস্ট বুঝতেই পারতেছি যে আমার এই CH 4 CHটা কী হবে, মডুলাস 2 দিয়ে ভাগ করে যদি 0 হয় সেক্ষেত্রে আমরা কি করব, যদি ছোট থাকে তাহলে আমরা সেটাকে কি করে দেব, ছোট থাকলে আমরা সেটাকে বড় বানাই দিব, রাইট। সো ছোট থেকে বড় করার রুলসটা কি, ছোট থেকে বড় করার রুলস হচ্ছে ছোট থেকে, সো ছোট হাতের লেটার থেকে আমাকে বড় হাতের লেটার বানাইতে হবে। সো মানে আমাকে এই ছোট হাতের এ থেকে বড় হাতের এতে বানাইতে হবে। সো ছোট হাতের এ মানে কত, ছোট হাতের এ মানে হচ্ছে 97, বড় হাতের এ মানে হচ্ছে 65। তো আমি বড় থেকে ছোটতে গেলে আমাকে কি করতে হয়, বড় থেকে ছোটতে গেলে আমাকে বিয়োগ করতে হয়। সো তাহলে আমি এই মড 2 করে যখন পাবো তখন আমি কন্ডিশনের মধ্যে বিয়োগ করে সেটাকে আপার কেস বা লোয়ার কেসে কনভার্ট করে দিব। তাহলে আমরা প্রবলেমের সলিউশনে যাই। সো প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি এখানে ইনপুটে কি নিছি, প্রোগ্রামিং নিছি, রাইট। ইনপুটে প্রোগ্রামিং নিছি আর আমি যে আউটপুটটা বের করতে চাই, সো আমি শুরুতে ইনিশিয়ালি মানে একটা এমটি স্ট্রিং ধরে নিছি, এখানে আমি প্রবলেমটা সলভ করব। সো ইনপুট ডট লেন্থ মানে কি, এই পুরোটার লেন্থের উপরে আমরা লুপ চালাচ্ছি। অ্যান্ড 0 নম্বর ইন্ডেক্সে প্রথমে কি আসবে, CH এ বড় হাতের পি আসবে। সো বড় হাতের পি থাকলে কি সেটা ছোট হাতের করবো নাকি বড় হাতের করব, বড় হাতের পি যদি থাকে তাহলে সেটাকে কিন্তু আমরা বড় হাতেরই করব। বাট এটা কি আমার 0 নম্বর ইন্ডেক্স কিনা সেটা আমাকে চেক করতে হবে। তাই আমি দেখো ইন্ডেক্সটা মড 2 দিয়ে চেক করতেছি। সো ইন্ডেক্সের ভ্যালু কত, 0, 0 মড 2 ইকুয়াল কিন্তু অ্যাকচুয়ালি 0 হয়। যেহেতু এটা ট্রু হয়েছে তখন সে এখানে ঢুকছে, এখানে ঢোকার পরে সে দুইটা চেক করবে। একটা চেক হইতেছে যে এটা কি আসলে ছোট আছে নাকি বড় আছে। দেখো এটা কি এই রেঞ্জের মধ্যে পড়ে, এটা কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়ে না। সো এই ইফের মধ্যে কিন্তু পড়ে না, তাহলে এই ইফের মধ্যে না পড়লে কিন্তু এখন সে এই ইলসে আসবে। এই ইফের মধ্যে যেহেতু পড়ে না তাহলে সে এখন কি করবে, ইলসে আসবে। ইলসে আসার পরে সে চেক করবে যে সেটা কি আসলে বড় হাতের নাকি ছোট হাতের। সো সো ইলসে আসার পরে দেখবে যে হ্যাঁ পিটা আসলে বড় হাতের, তখন তাকে কি করছে, ওই বড় হাতের থেকে বড় হাতেরই রেখে দিছে। বুঝতে পারছো। সো তাহলে আমরা যদি এখানে একটু মানে ট্রেসিং করি, ট্রেসিং করলে জিনিসটা আর একটু মোর ক্লিয়ার হবে। এই ইফের শুরু হয়েছে এখানে, এই ইফের শুরু হয়েছে এখানে, এই ইফের শেষ হয়েছে এখানে, আর এই ইফের শুরু হয়েছে এখানে, এই ইফের শেষ হয়েছে এখানে। আচ্ছা, সো তাহলে আমার যদি ইনপুটটা এরকম হতো PROGRAMMING প্রোগ্রামিং। সো এই প্রোগ্রামিংটা থাকলে আমাকে প্রিন্ট করতে হতো কীরকম, এইরকম একটু আগে তো আমি দেখাইলাম। সো তাহলে আমি চেক করব যে এটা আসলে 0 নম্বর ইন্ডেক্স কিনা। যদি 0 নম্বর ইন্ডেক্স হয় এবং সেটা যদি ছোট হাতের থাকে তাহলে তাকে আমরা বড় হাতের বানিয়ে দিব, সেটাই কিন্তু আমি লিখছি যে আমি আসলে এটা করব। তারপর আমি চেক করব যে সেটা আসলে 0 নম্বর ইন্ডেক্স কিনা। যদি থাকে এবং সেটা যদি ছোট হাতের রেঞ্জে পড়ে তাহলে আমি তাকে কি করে দিব, তাকে আমি বড় হাতের বানিয়ে দিব। এবং আবার যদি এটা ওই ওয়ার্ডটা যদি আমার বড় হাতের থাকে তাহলে আমি কি করব, বড় হাতের থাকলে আমি ইফ মানে কি, ইফ মানে হচ্ছে আমার শুধুমাত্র এই ইফটা কখনই ট্রু হবে যখন আসলে জোর ইন্ডেক্স পাবে। আর বিজোর ইন্ডেক্সগুলোর ক্ষেত্রে কি হবে, বিজোর ইন্ডেক্সগুলোতে লোয়ার কেসে কনভার্ট হয়ে যাবে। সো CH লোয়ার কেসে কনভার্ট হওয়ার মানে ফর্মুলা কি, তাহলে আমি এই জিনিসটা কেটে দিই, কেটে দিয়ে আমি অ্যাকচুয়ালি নাম্বার দিয়ে বোঝাই। সো এটাতে আসলে আপার কেস। সো আপার কেস মানে কি, আপার কেস মানে হইতেছে আমার ছোট থেকে, সরি হ্যাঁ, আমি হচ্ছে যে আমার আছে ছোট হাতের, আমাকে বানাইতে হবে কি বড় হাতের। সো ছোট হাতের মানে কি, ছোট হাতের মানে হচ্ছে 97। সো আমি জানি এ থেকে আমাকে এ বানাইতে হবে, ছোট হাতে এ থেকে, তাহলে আমার 65, তার মানে আমাকে বিয়োগ করতে হবে। সো এখানে 32 বাদ যাবে আর এখানে আমাকে যোগ করতে হবে কত, 32।
সো জাস্ট লাইক দ্যাট। আর যদি আমার হইতেছে যে এই ইফ বা ইলসের কোনোটাতে মধ্যেই না পড়ে, সেক্ষেত্রে আমার জাস্ট রেজাল্টটা আমার এখানে অ্যাপেন্ড হয়ে যাবে প্রত্যেকবার। ঠিক আছে? সো আই হোপ মানে এই প্রবলেমগুলো আসলে বোঝানোর মতো তেমন জটিল কোনো প্রবলেম না। তোমরা নিজেরা একবার ট্রাই করবা, রান করে দেখলেই জিনিসটা পারবা। সো জোড় ইন্ডেক্স আর বেজোড় ইন্ডেক্সের প্রবলেমটা কীভাবে সলভ করে সেটা আমরা একটু দেখলাম। এরপরে আমার হচ্ছে আপার কেস আর লোয়ার কেস লেটার কয়টা আছে সেটা চেক করতে হবে। সো আপার কেস আর লোয়ার কেস চেকিংয়ের জন্য কি মানে জিনিসটা হচ্ছে যে আমি একটা ইফ চালাবো, ইফ চালায় দেখবো যে মানে লেটস সে এটা হচ্ছে আমার এ বি সি ডি, এটা হচ্ছে আমার একটা স্ট্রিং। সো এই স্ট্রিংটা আমি হচ্ছে পুরোটা ইটারেট করব, মানে আমি সলভিং অ্যাপ্রোচটা কীরকম সেটা আমি চেক করতেছি। সো পুরোটা আমি ইটারেট করব, ইটারেট করার জন্য আমি প্রথমে ইফ কন্ডিশনে আসবো। ইফ কন্ডিশন আসার পরে আমি কি করব, সিএইচ সিএইচ এটা যদি আমার বড় হাতের এ থেকে বড় হাতের জেড হয়, তাহলে এখানে এসে কি হয়ে যাবে, আপার কেস প্লাস প্লাস হবে। আর আমার হচ্ছে ইলসে কি হবে, ইলসে অ্যাকচুয়ালি লোয়ার কেসটা প্লাস প্লাস হবে। রাইট? এটা তো অনেক ছোট একটা প্রবলেম। দেখো যে আমার যদি এই আমার লুপটা ইটারেট করার পরে যদি আমার আপার কেসের রেঞ্জে পড়ে ওই প্রথম যে ক্যারেক্টার, তাহলে সেটা আপার কেস হয়ে যাবে। আর যদি আপার কেসে না পড়ে, তো এখানে জাস্ট ওরা ইলসের দিছে, তুমি কিন্তু ইলস দিয়েও এখানে লোয়ার কেস প্লাস প্লাস করে দিতে পারো। সো আই হোপ এই প্রবলেমটা অনেক ইজিয়ার প্রবলেম, এখানে সময় নষ্ট করার কিছু নাই। এখানে আসলে একটু সময় নষ্ট করার জিনিস আছে, সেটা হচ্ছে টাইটেল কেস। এটা একটা মিডিয়াম লেভেলের প্রবলেম, এটা আমরা একটু টাইম দিব। সো এই প্রবলেমের ইনপুট আউটপুটটা আমরা দেখার চেষ্টা করি। দেখো এখানে তোমাকে দেওয়া আছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? সো একটা ওয়ার্ড যখন আমরা লিখি তখন কিন্তু প্রথমটা আমরা বড় হাতের লিখি, তাই না? সো HELLOWORLD, সো আমরা এভাবে দুইটা কিন্তু বড় হাতে লিখি। সো তাহলে এইখান থেকে আমি কিভাবে আসলে এই প্রথম ওয়ার্ডটাকেই খুঁজে বের করে এটাকে আসলে বড় হাতের বানাবো, এটা আসলে একটু চ্যালেঞ্জিং, তাই না? যে আমি একটা ওয়ার্ড লিখতেছি, সো এটাকে বড় হাতের বানাইতে পারি কারণ এটা আসলে 0 নম্বর ইন্ডেক্স আছে, বাট এটা কত নম্বর ইন্ডেক্সে থাকবে এটা কিন্তু আমরা জানি না। একটা ইনপুটের জন্য হয়তো বলতে পারতেছি যে 1 2 3 1 2 3 4 5 6 একটা স্পেস 7, এখানে বলতে পারি 7 নম্বর ইন্ডেক্সটাকে বড় বানায় দাও। বাট আমার তো ইনপুট তো একটা না, আমার ইনপুট তো অনেক ধরনের হইতে পারে। জাভা প্রোগ্রামিং এ ধরনের অনেক ধরনের ইনপুট হইতে পারে, সেক্ষেত্রে আমার প্রোগ্রামটা কেমন বিহেভ করবে। সো এখানে আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, অ্যানালাইসিস করলে আমরা একটা আইডিয়া পাবো। আমি জাস্ট আইডিয়া শেয়ার করতেছি, প্রবলেম সলভিং তো তোমরা নিজেরাই করতে পারো। সো এখানে একটা ক্লু আছে, সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা স্পেস আছে। সো দেখো সেটা হইতেছে যে আমি প্রথম থেকে যখন আমার লুপটা ইটারেট করা শুরু করব, তার মানে একদম ভেরি ফার্স্ট লেটারটা যে আমার বড় হাতের হবে এটাতে কোনো তো আসলে সন্দেহ নাই। তাহলে এই এইচটাকে আমি আসলে বড় হাতের বানাইতে পারলাম। কিন্তু আমি এই ডব্লিউটাকে কিভাবে খুঁজে পাবো, আমি লুপ চালাইতে চালাইতে একটা কন্ডিশন লাগাবো, সেটা হচ্ছে যে ইফ সিএইচ ইকুয়াল 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 যদি একটা এমটি ক্যারেক্টার হয়, তারপরের ওয়ার্ডটা আসলে আমি এই ডব্লিউটাকে কী করে দিব, আপার কেসে কনভার্ট করে দেব। সো তাহলে আমাকে আসলে এই স্পেসটাকে মাথায় রেখে প্রবলেমটা সলভ করতে হবে। ঠিক আছে? সো এই স্পেসটাকে যেহেতু সলভ করতে হবে, তো আমরা একটা এখানেই আসলে আরেকটা জিনিস চলে আসে, সেটা আসলে হচ্ছে তোমার বুলিয়ান কনসেপ্ট চলে আসে, এবং বুলিয়ান কনসেপ্টটা কীভাবে এই প্রবলেমটাকে হেল্প করতেছে সেটা আমরা দেখব। এবং স্ট্রিংয়ের প্রবলেমে তুমি 100% লিখে রাখো যে ফাইনালে বুলিয়ান কনসেপ্ট থেকে আসলে কোশ্চেনটা তোমাকে ডিজাইন করতে দিবে। ওকে? সো এখন আমরা প্রবলেমের সলভের দিকে একটু মুভ ফরওয়ার্ড করি। সো আমার আসলে অ্যাকচুয়াল কি ছিল প্রবলেমটা, অ্যাকচুয়াল প্রবলেমটা ছিল এরকম, HELLOWORLD, হ্যালো ওয়ার্ল্ড এরকম ছিল। মাঝখানে কিন্তু একটা স্পেস আছে, এমটি স্পেস, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার স্ট্রিং। সো তাহলে আমি আসলে এই এসটিআরে কাকে রাখছি, এসটিআরে এই হ্যালো ওয়ার্ল্ডকে রাখছি, HELLOWORLD, সবগুলোই ছোট হাতে। এখন আমি একটা রেজাল্ট স্ট্রিং নিছি, যেটা আসলে শুরুতে এমটি হিসেবে ইনিশিয়ালাইজ করে নিছি। দেখো এখানে বুলিয়ান নিউ ওয়ার্ড নামের একটা নতুন বুলিয়ান ভ্যালু নিছে। আমরা কি জানি, আমরা জানি না যে বুলিয়ান আসলে ট্রু অথবা ফলস রিসিভ করতে পারে, তাই না? সো ট্রু অথবা ফলস যেহেতু রিসিভ করতে পারে বুলিয়ান, তাহলে আমরা শুরুতে ধরে নিলাম যে এখন পর্যন্ত যেহেতু আমি এই হ্যালো ওয়ার্ল্ডের উপরে ইটারেশন চালাই নাই, তার মানে আমার এই হ্যালো এই ওয়ার্ডটা একটা নিউ ওয়ার্ড, এই ওয়ার্ল্ডও একটা নিউ ওয়ার্ড আপাতত চিন্তা করে নিতে পারি, রাইট? বাট আমি যদি এই হ্যালোর এইচকে বড় হাতের করে দেই, তাহলে কি
এই ওয়ার্ডটা নিউ ওয়ার্ড থাকলো, এই ওয়ার্ডটা কিন্তু নিউ ওয়ার্ড থাকলো না, এই ওয়ার্ডটা তখন পুরাতন একটা শব্দ হয়ে গেল, কারণ অলরেডি এটার উপরে আমি কাটাছেঁড়া চালাইছি। সো তখন আমি কি করে দেবো, নিউ ওয়ার্ডটাকে ফলস করে দিব। আবার যখন আমি একটা স্পেস পাবো তখন আমি আবার বলে দেবো যে হ্যাঁ, যেহেতু স্পেস পাইছি তার মানে পরের ওয়ার্ডটা আমার হবে নিউ ওয়ার্ড। তখন আমি কি করব, এইটাকে আমি কাটাছেঁড়া করে বড় বানিয়ে দিব, তারপরে আমি আবার নিউ ওয়ার্ডকে ফলস করে দিব। এভাবে করে করে যতবার স্পেস পাবো নিউ ওয়ার্ডকে ট্রু করে দিব, পরের ওয়ার্ডটাকে বড় করে দিব, অ্যান্ড এভাবে আমরা সামনের দিকে অ্যাপ্রোচ করতে পারি। সো তাহলে আমরা শুরুতে ধরে নিলাম যে আমি যেহেতু এখন পর্যন্ত কোনো কাটাছেঁড়া করি নাই, আমি নিউ ওয়ার্ড পাইছি এবং নিউ ওয়ার্ডটা আসলে ট্রু। সো আমি এখন লুপ চালাচ্ছি কিসের উপরে, এই হ্যালো ওয়ার্ল্ডের উপরে। আর আই মানে কত, প্রথমে 0, সো এই হ্যালোটা এখানে আসছে, রাইট, এই এইচটা এখানে আসছে, সিতে এখন এইচ আছে। সো আমি এখানে লিখে রাখি সিতে আপাতত এইচ আছে। ওকে, সো এখন আমি ইফ চেকিংয়ে আসবো। ইফ চেকিংয়ে আসার পরে তুমি দেখো যে এই এইচটা কিন্তু এই রেঞ্জের মধ্যে বিদ্যমান, এবং এখানে সবগুলোর মধ্যে এন্ড এন্ড আছে, এখানে সবগুলোর মধ্যে কিন্তু এন্ড এন্ড আছে। এন্ড এন্ড মানে কি, আমার এইটাও সত্য হইতে হবে, এইটাও সত্য হইতে হবে। এখানে নিউ ওয়ার্ড, নিউ ওয়ার্ড মানে কি ট্রু দেয়া আছে, সো ট্রু মানে কি এটাও সত্য। তাহলে যেহেতু তিনটা সত্য, তার মানে কি এই হ্যালোর এইচটা আসলে ছোট হাতের আছে, একে আমাকে বড় হাতের বানাইতে হবে। ছোট হাতের থেকে বড় হাতের বানাইতে হলে আমাকে -32 করতে হয়, তাই তুমি এই জায়গাতে -32 লিখতে পারো পরীক্ষায়। তাহলে আমি কি করলাম, রেজাল্টের সাথে আমি -32 করে দিলাম, এবং এরপর আমি নিউ ওয়ার্ডটাকে ফলস করে দিলাম। কেন নিউ ওয়ার্ডটাকে ফলস করে দিলাম, অলরেডি দেখো আমি এই 0 নম্বর ইন্ডেক্সের এইচটাকে কিন্তু বড় হাতের বানাই দিছি, এবং এইটা কিন্তু আমি রেজাল্টের সাথে অলরেডি যুক্ত করে নিছি। রেজাল্ট কি, রেজাল্ট আসলে আমার নতুন অ্যারেটা, যে অ্যারেটা আসলে দেখাবে হচ্ছে এরকম এরকম একটা জিনিস সর্বশেষে প্রিন্ট করবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার নতুন সেই স্ট্রিংটা আর কি। সো তাহলে আমি এখন নিউ ওয়ার্ডটাকে ফলস করে দিলাম। কেন ফলস করে দিলাম, কারণ অলরেডি আমি এই জায়গাতে যে সিটা পাইছি, সি মানে কি এইচ, -32 করে দিছি, যেটা আসলে বড় হাতের একটা এইচে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। সো এই জায়গায় তুমি 32 দিতে পারো। আচ্ছা, সো এরপরে যেহেতু ইফের মধ্যে ঢুকছে, নিশ্চয়ই এটা আর ইলসেফে ঢুকবে না, এই ইলসেফে ঢুকবে না, এই ইলসেও যাবে না কিন্তু, তাই না। তাহলে আমার লুপটা ঘুরে আবার কোথায় যাবে, এখানে প্লাস প্লাস হয়ে এই ইতে যাবে। এই ইতে যাওয়ার পরে এখন আমার এই, আমি একটু মিশাই দেই, এই জায়গাতে তাহলে এখন আমার কি বলে, সিতে কে থাকবে, সিতে এখন ছোট হাতের একটা ই আসবে। এখন তুমি আমাকে বলো, ছোট হাতের ই কে কি আমি বড় হাতের বানাবো? অবশ্যই বানাবো না লজিক্যালি, কারণ আমি তো আসলে ছোট হাতের ই থেকে ছোট হাতের ই চাচ্ছি। তো কিন্তু তুমি এটা বলো তো, যেহেতু আমি এই এইচটাকে ছোট হাতের থেকে বড় হাতের বানাইছি, তাহলে কি এটা আমার নিউ ওয়ার্ড থাকবে? আর নিউ ওয়ার্ড কিন্তু আর থাকবে না। সো তুমি দেখতে পাচ্ছ নিউ ওয়ার্ড কিন্তু এখন ফলস হয়ে গেছে। সো এই জায়গায় কিন্তু নিউ ওয়ার্ড আর ট্রু নাই, এই জায়গাতে একবার এই ওয়ার্ডের জন্য, এই হ্যালো ওয়ার্ডের জন্য নিউ ওয়ার্ডটা ফলস হয়ে গেছে, কারণ আমি শুরুতেই এটা নষ্ট করে ফেলছি। তাহলে এখন আমার এই এই রেঞ্জে আসবে, এই রেঞ্জে এসে এটা দেখবে ট্রু, ঠিক আছে। এই রেঞ্জটা, এই যে এখানে যে রেঞ্জটা আছে, এখানে দেখবে যে এটা আসলে ছোট হাতের রেঞ্জে পড়তেছে, বাট এই নিউ ওয়ার্ডটা কিন্তু এখন ফলস হয়ে আছে। যেহেতু নিউ ওয়ার্ডটা ফলস হয়ে আছে, তাহলে কি এইখানে আর প্রবেশ করবে? এখানে কিন্তু আর প্রবেশ করবে না। এখানে প্রবেশ না করলে সে এখানে প্রবেশ করবে। এখানে প্রবেশ করেও সে দেখবে যে এই ছোট হাতের ই তো এই রেঞ্জেও বিদ্যমান নাই। সো যেহেতু এই রেঞ্জেও বিদ্যমান নাই, তখন সে এখানে আসবে। এখানে আসার পরে সে চেক করবে যে আসলে এটা কি একটা এমটি স্পেস ছিল, তখন বলবে না, এটা এমটি স্পেস না। তখন সে এটাকে কি করে দিবে, ক্রস করে দিবে। তারপরে ইলসে এসে ওই রেজাল্টে এখন কি ছিল, রেজাল্টে বড় হাতের একটা এইচ ছিল, ওটার সাথে ছোট হাতের একটা ই ক্যারেক্টার যোগ হয়ে এইচ ই স্ট্রিংটা তৈরি হয়ে যাবে, তাই না। এবং দেখো পরের যতগুলা ছিল সবগুলাই কিন্তু এখানে সিমিলার ওয়েতে এই ইফে প্রবেশ করবে না, এই ইলসে প্রবেশ করবে না, এই এটাতেও প্রবেশ করবে না, সবার লাস্টে এসে জাস্ট রেজাল্টের সাথে যুক্ত হয়ে যাবে। এরপরে যখন আমার লুপটা বাড়তে বাড়তে একটা স্পেস পাবে, লেটসে এখন আমার এই সি থেকে আছে, সিতে আপাতত একটা এমটি ক্যারেক্টার আছে। সো যখন আমি এমটি ক্যারেক্টারটা পাবো, তখন কি আমার আসলে এখানে আসতে হবে? এখানে কিন্তু আসতে হবে না। তারপরে কি আমার আসলে এখানে না আসলে তো আমার এই ফলস তো ফলসই থাকবে। আচ্ছা, সো এই যে দেখো এখানেও ঢুকবে না, এখানেও ঢুকবে না, কারণ কি এটা আসলে একটা এমটি ক্যারেক্টার। বাট এই ইউসেফে আমি একটা এমটি ক্যারেক্টার দিছি, যেহেতু এমটি দিছি, আমি কি জানি হ্যালোর পরেও তো আমাকে একটা এমটি প্রিন্ট করতে হবে, তাই না। সো হ্যালোর পরে যেহেতু এমটি প্রিন্ট করতে হবে, তাই আমি কি করলাম, হ্যালোর পরে এই জিনিসটাকে আমি ওই হ্যালোর পরে এমটিটাকে আমি রেজাল্টের সাথে যোগ করে দিলাম, এবং আমি বলছিলাম যে একটা এমটি পাওয়ার পরে আমি আমার ওয়ার্ডটা কিন্তু আসলে একটা নিউ ওয়ার্ড পাবো। দ্যাটস ওয়াই আমি এই নিউ ওয়ার্ডটাকে ট্রুতে কনভার্ট করে দিলাম। এতক্ষণ ধরে আমার নিউ ওয়ার্ড কিন্তু ফলস ছিল, কিন্তু যেহেতু আমি একটা এই এমটি ক্যারেক্টার পাইছি, তাই এই রেঞ্জের মধ্যে আমি ওই ভ্যালুটাকে ট্রু করে দিলাম।
ঠিক আছে। সো ট্রু করার কারণে অ্যাকচুয়ালি কী হয়ে গেল, ট্রু করার কারণে কিন্তু আমি প্রোগ্রামকে বলে দিলাম যে এর পরে যে ওয়ার্ডটা পাবা সেটার প্রথম ওয়ার্ডটাকে তুমি আসলে যদি আপার কেসে থাকে, যদি আপার কেসে থাকে তাহলে লোয়ার কেসে নিয়ে যাও, আর যদি লোয়ার কেসে থাকে তাহলে আপার কেসে নিয়ে যাও। তো দেখো এটা কিন্তু আসলে কি কেসে আছে, এটা কিন্তু আসলে তোমার লোয়ার কেসে আছে। লোয়ার কেসে যেহেতু আছে তাহলে এখন কি পাবো এই জায়গায়, ডব্লিউ, ছোটো হাতের ডব্লিউ পাবো। ছোটো হাতের ডব্লিউটা কিন্তু এই রেঞ্জে বিদ্যমান, সরি হ্যাঁ এই রেঞ্জে বিদ্যমান, এবং নিউ ওয়ার্ডটা কিন্তু ট্রু, তাই না? নিউ ওয়ার্ডটা ট্রু, এবং ট্রু হওয়ার কারণে অ্যাকচুয়ালি আমার এই রেঞ্জে আসবে। এই রেঞ্জে আসার পরে এটা তো আমরা বলে দিছি -32 করে দিতে পারি। -32 করে দিয়ে আমরা ওই ছোট হাতের থেকে বড় হাতে শিফট করতে পারি, রাইট? আমরা হচ্ছে যে যদি ছোট হাতের থাকে, ছোট হাতের থেকে বড় হাতের যদি আমরা যেতে চাই, সো এটা হচ্ছে ছোট হাতের, এটা হচ্ছে বড় হাতের। সো এটা মানে কত, এটা মানে হচ্ছে 97, এটা মানে কত 65। তো ছোট হাতের থেকে বড় হাতের গেলে অবশ্যই আমাকে -32 করতে হবে, তার মানে এটা ঠিক আছে। আচ্ছা, এখন একজন আমাকে প্রবলেমটা এভাবে বলতে পারে যে ভাই যদি ইনপুটটা আমার এরকম হইতো যে HEL ও হ্যালো এভাবে যদি আমাকে ইনপুটটা দিত তখন কি হতো? তখন তো আমাকে আসলে এই এলটাকে ছোটই বানাইতে হতো, প্রথমটাকে বড় বানাইতে হতো, তাই না? ডবল এল ও এভাবে লিখতে হতো। সেটারও সলিউশন এই কোডেই আছে, সেটাও আমরা একটু দেখার চেষ্টা করি। সো দেখো আমার প্রথমে তাহলে কি আসবে, প্রথমে এই সিতে বড় হাতের, সরি ছোট হাতের এইচ আসবে এই সিতে, তাই না? এবং প্রথমে আমার যেহেতু এটা আমার নিউ ওয়ার্ড, শুরুতে আমার প্রোগ্রামটা যখন নিচের দিকে নামতেছে, সো প্রথমে কিন্তু আমার এইচটাকে আমি সিতে পাবো, আর এবং নিউ ওয়ার্ডটা ট্রু থাকবে। তারপরে এখানে যখন আসবো তখন দেখো এই রেঞ্জের মধ্যে কিন্তু ছোট হাতের এইচটা বিদ্যমান, তাই না? ছোট হাতের বিদ্যমান। সো তখন এইটা ট্রু হবে। এইটা ট্রু হওয়ার পর নিউ ওয়ার্ড তো ট্রু, তাহলে এই রেঞ্জে এসে আমার এইচটা কী হয়ে যাবে, এইচটা কিন্তু বড় হাতের কনভার্ট হয়ে যাবে, এবং নিউ ওয়ার্ডটা ফলস হয়ে যাবে। কারণ কি, আমি এটা কাটাছেড়া করছি। এখন দেখো নিউ ওয়ার্ডটা যেহেতু ফলস হয়ে গেছে, নিউ ওয়ার্ডটা যেহেতু এখন ফলস হয়ে গেছে, তখন আমার এই যে ইটা আসবে, ইটা আসার পরে সে এখানে এসে চেক করবে এই রেঞ্জে ট্রু হবে, কিন্তু এখানে আসলে ফলস হয়ে গেছে, তাই সে আর এটা এখানে কাজ করতে পারবে না, ইলসেও কাজ করতে পারবে না, এই ইলসেফেও কাজ করতে পারবে না। ডিরেক্ট ইটা কী হয়ে যাবে, ইটা আমার এখানের সাথে যুক্ত হয়ে যাবে। তাই দেখো ডিরেক্ট যুক্ত হয়ে গেছে, কোনো যোগ বিয়োগ করতে হয়নি। এরপরে আসছে বড় হাতের এল। এখন এখানে মজার বিষয় হচ্ছে যে আমার নিউ ওয়ার্ডটা কিন্তু ফলস হয়ে আছে, তাই না? আর পাইছি আমি কি বড় হাতের এল। সো আমার এই জায়গায় সিতে কি থাকবে, সিতে বড় হাতের এল থাকবে। এখন আমি এই বড় হাতের এল নিয়ে এই জায়গাতে আসছি, এই জায়গাতে আসার পরে দেখতেছি যে এটা তো ছোট হাতের রেঞ্জ, তার মানে এখানে প্রবেশ করবে না, এবং এখানে আসলে ফলস হয়ে আছে। এবার আমি ইলসিফে আসছি, ইলসিফে আসার পরে বললাম এটা কি বড় হাতের এ থেকে জেড এর রেঞ্জে, তখন সে বলবে যে হ্যাঁ এটা বড় হাতের এ থেকে জেড এর রেঞ্জেই বিদ্যমান। সো বড় হাতের এ থেকে জেড এর মধ্যে বিদ্যমান। আর এখানে দেখো নিউ ওয়ার্ড, নর্মালি নিউ ওয়ার্ড কিন্তু এখানে ফলস আছে, তাই না? বাট এই নট ফলস দিয়ে আমি কি বুঝাইলাম, নট ফলস দিয়ে এই জিনিসটাকে আমি ট্রু করে নিলাম। ট্রু করার কারণে কি হইলো, আমি এর পরের লাইনে যেহেতু এই সিটাতে এল আছে, সো এখানে যদি আমি আসলে পজিটিভ পজিটিভ 32 করে দিই, তাহলেই কিন্তু আসলে আমার রেজাল্টে ছোট হাতের এলটা চলে যাবে। পজিটিভ 32 কেন, কারণ আমার আছে বড় হাতের, আমি চাই বানাইতে ছোট হাতের। তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে আমার এটা মানে হচ্ছে আমার কত 65, আমি চাই কত 97। সো এটা থেকে এটাতে কনভার্ট করতে হলে আমাকে কত করতে হবে, পজিটিভ 32 বানাতে হবে। দ্যাটস আমি এখানে পজিটিভ 32 দিচ্ছি। এভাবে করে তোমাকে আসলে যেই ইনপুটই দেখ, উল্টাপাল্টা ইনপুট দেখ, তোমাকে কিন্তু এটা স্মরণ রাখতে হবে যে কোথায় আসলে আমাকে নট ইউজ করতে হচ্ছে আর কোথায় নট ইউজ করতে হচ্ছে না, এবং কেন আমি আসলে বুলিয়ান ফ্ল্যাগটাকে ট্রু করলাম, এবং এই স্পেসেরই বা সম্পর্কটা কি, স্পেস দিয়ে আমি আসলে পরের ওয়ার্ডটাকে কীভাবে খুঁজে পেলাম, এই জিনিসপাতিগুলো তুমি খুব ভালোভাবে এখান থেকে বুঝতে পারতেছো। সো তুমি আমাকে এখন বলো যে এই প্রবলেমটা লাস্টে, সবার লাস্টে তো আউটপুট প্রিন্ট করে দিতে বলছে সেটাই। তুমি আমাকে এখন বলো যে এই প্রবলেমটা তোমরা কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, সো আমি তাহলে এখানে আসি। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এখন এই প্রবলেমটা একটু সলভ করার দিকে অ্যাপ্রোচ নেব, সেটা হচ্ছে রিমুভ নন অ্যালফাবেটিক ক্যারেক্টার। তো এই প্রবলেমটা অলরেডি আমি ব্যাখ্যা করছি। লেটসে তোমাকে যদি বলতাম এ বি সি 1 2 3 ডি ই এফ, তাহলে তুমি প্রিন্ট করে দেখাও এভাবে এ বি সি ডি ই এফ জি এইচ, এরকম। আমি এখন আর প্রবলেম সলভ করে দিব না, আমি শুধুমাত্র অ্যাপ্রোচগুলো বলবো, এখন থেকে তোমরা সলভ করবা। তো তাহলে এই ইনপুট থেকে এই আউটপুট কীভাবে জেনারেট করা যায়, তাহলে আমি যখন হচ্ছে যে লুপটা চালাবো, লেটস এটা আমার ফর লুপ, লুপটা যখন চালাবো তখন এখানে আমি কি করব, ওই যে সিএইচে ওই 4 অ্যাড দিয়ে আইতে ধরবো, তাই না?
সো সিতে এই এখন এই সিতে প্রথমে কে আসবে, এ আসবে, বি আসবে, সি আসবে, তারপর 1 আসবে, 2 আসবে, 3 আসবে, তারপর ডি আসবে, ই আসবে, এফ আসবে। তাহলে আমি এখানে একটা ইফ কন্ডিশন চালাবো। ইফ কন্ডিশনটা কীভাবে চালাবো, যে শুধুমাত্র আমার সিএইচটা কী কী রিসিভ করবে, মানে আমাকে নিচে যেতে দিবে কীভাবে, শুধুমাত্র আমাকে এই ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত সে নিবে, এবং সরি অর এবং না অর বড় হাতের এ থেকে জেড এই জিনিসগুলোই সে নিচের দিকে ঢুকতে দিবে, এবং সেটা আসলে আমার রেজাল্ট যে স্ট্রিংটা আছে সেই রেজাল্ট স্ট্রিংয়ের সাথে প্লাস ইকুয়াল টু হয়ে যাবে, প্লাস ইকুয়াল টু সিএইচ, ঠিক আছে। আর অ্যান্ড এটা যখন আমার ইফটা শেষ, দেন আমি এসওপি দিয়ে এই রেজাল্টটাকে প্রিন্ট করে দেবো। সো এটা হচ্ছে এই প্রবলেমের সব থেকে সহজ অ্যাপ্রোচ। অ্যান্ড এই প্রবলেমটাকেই যদি আমি একটু ঘুরে বলতাম যে এটার থেকে তুমি প্রিন্ট করে দেখাও 1 2 3, তখন তাহলে কি হতো, সব কিছু সেম থাকতো, জাস্ট এই ইফ কন্ডিশনটা চেঞ্জ হয়ে যেত। ইফ কন্ডিশনটা চেঞ্জ হয়ে কী হতো, এই সিএইচ কী হতো, 0 থেকে 9 পর্যন্ত রেঞ্জের গুলাই আমার এই RESULT রেজাল্টের প্লাস ইকুয়াল টু সিএইচ হতো, অ্যান্ড দেন এসওপিতে আমি রেজাল্ট পাঠিয়ে দিতাম। সো এভাবে করে আসলে আমি যেটা আমাকে রিমুভ করতে বলবে, এখানে আমাকে রিমুভ করতে বলছে কি, এখানে আমার রিমুভ করতে বলছে অ্যাকচুয়ালি নন অ্যালফাবেটিক ক্যারেক্টার। নন অ্যালফাবেটিক ক্যারেক্টার বলতে এখানে স্টার থাকতে পারতো, এখানে হ্যাশ থাকতে পারতো, হোয়াট এভার এখানে যা থাকুক, এখানে আমি প্রথমে লুপ চালাবো, তারপরে আমি স্ট্রিং থেকে ক্যারেক্টারে শিফট করাবো এই লাইনটা লিখে। তো ক্যারেক্টারে শিফট করানোর পর আমি একটা কন্ডিশন লিখবো, যে কন্ডিশন শুধুমাত্র আমার অ্যালফাবেটিক জিনিসপাতিগুলোই একসেপ্ট করতে দেয়, তারপরে সেটা আমি আমার একটা ক্যারেক্টারটা আমি স্ট্রিংয়ের সাথে যোগ করে দেন স্ট্রিংটাকে প্রিন্ট করে দেবো। এবং আরেকটা প্রবলেম যদি বলতো যে তুমি এই রিমুভ অ্যালফাবেটিক ক্যারেক্টার ফ্রম আই স্ট্রিং। সো অ্যালফাবেটিক ক্যারেক্টার হচ্ছে ABCDF, তার মানে আমি শুধুমাত্র রিসিভ করবো বা অ্যালাউ করবো কাকে, এই আমার ইন্টিজার ভ্যালুগুলোকে। তাহলে ইফের মধ্যে আসার পরে 0 থেকে 9 পর্যন্ত এই কন্ডিশনটাই সে চেক করবে, এবং যারা যারা এই রেঞ্জের মধ্যে পড়তেছে, সো প্রথমে যখন এ আসবে তখন এই চেকে এসে এ পাস হতে পারবে না, বি এসে পাস হতে পারবে না, সি এসেও পাস হতে পারবে না, অ্যান্ড ফাইনালি যখন 1 আসবে তখন দেখবে যে হ্যাঁ এটা তো এই রেঞ্জের, তখন এসে আমার রেজাল্টের সাথে যুক্ত হয়ে রেজাল্টটা প্রিন্ট করে দিলে আমার এই প্রবলেমের সলিউশনটা হয়ে গেল। সো আমি জাস্ট সলিউশনটা যদি দেখাই, দেখো রেজাল্টের একটা স্ট্রিং আমি নিয়ে ফেলছি, তারপর আমি লুপ চালাইছি, ওইটার উপরে লুপ চালানোর পরে আমি কি করছি, এই স্ট্রিংটাকে একটা ক্যারেক্টারে শিফট করাইছি, তারপরে আমি এখানে চেক করতেছি এটা কি বড় হাতের রেঞ্জের মধ্যে নাকি ছোট হাতের রেঞ্জের মধ্যে, যদি হয় তাহলে যোগ করো, প্রিন্ট করে দাও। তাহলে দেখো এই রেঞ্জের মধ্যে কিন্তু নন অ্যালফাবেটিক এই স্টার 1 হ্যাশ হ্যান ত্যান কোনো কিছু কি এই ইফ কন্ডিশনটাকে ট্রু করে নিচে যে যোগ হতে পারবে, কখনোই যোগ হতে পারবে না, শুধুমাত্র এই অ্যালফাবেটিক জিনিসপাতিগুলোই যোগ হতে পারবে। সো তোমাকে আমি যেটাই বলি না কেন, আমি এখানে বলছি নন অ্যালফাবেটিক, দ্যাটস ওয়াই তুমি এই কন্ডিশনটা লিখছো। আমি যদি বলতাম যে শুধুমাত্র ইন্টিজারগুলোকে পাস করাও, তখন তুমি এখানে ওই কন্ডিশনটা লিখতে, 0 থেকে 9-এর কন্ডিশনটা এখানে সুন্দর করে লিখে দিতা। সো আই হোপ এই প্রবলেমটাও বুঝছো, এখানে বেশি সময় নষ্ট করার কিছু নাই। আচ্ছা, এরপরে আরেকটা প্রবলেম আছে, সেটা হইতেছে যে ROT3। সো তোমরা হয়তো অনেকে ছোটোবেলায় রোমান্টিক মুভি টুভি দেখছো, লেটসে ওইখানে কি হয় যে একটা ছেলে একটা মেয়েকে একটা লেটার লিখে, সো ওই লেটারে আসলে সে কী করে, ওই লেটারে আসলে সে চিট কোড পাঠায়। সো আয়ের আমরা কি জানি এ থেকে জেড পর্যন্ত টোটাল অ্যালফাবেট কয়টা, 26টা, রাইট। সো তখন সে কী করে, এই আইকে আসলে আই লিখে না, আইকে লিখে আসলে এভাবে গোনে যে ABCDEFGHIJ, তার মানে কত, 9, রাইট, 9 হচ্ছে না, ABCDEFGHI, হ্যাঁ 9 হচ্ছে। সো আই না লিখে সে 9 লিখে, তারপর এল না লিখে সেই এলের যে ওই 1 থেকে মানে যত দূর পর্যন্ত যায় সেই ডিজিটটা লিখে। এভাবে করে আসলে সে কী করতো, একটা হচ্ছে যে সাংখ্যিক একটা কোড লিখতো, লিখে তারপর এটা পাঠাই দিত, রাইট। সো কাইন্ড অফ এই প্রবলেমটা ওই রকম। সো আমরা আসলে একটা তোমাকে মানে হিব্রু ভাষা দিব, সরি হিব্রু না, অ্যাকচুয়ালি তোমাকে যদি আমি এখন বলি যে এখানে এ দিব, তুমি আসলে এন দেখাও। তোমাকে আমি যদি বলি বি দিব, তুমি এখানে ও প্রিন্ট করে দেখাও। আমি যদি সি দেই, তাহলে তুমি পি প্রিন্ট করে দেখাও। বা তোমাকে এইভাবে বলতে পারতাম যে আমি ছোট হাতের এ দিছি, তুমি ছোট হাতের এ না দেখায় এ প্রিন্ট না করে তুমি হচ্ছে সি প্রিন্ট করো। তারপরে আমি তোমাকে বি দিছি, তখন তুমি বলো তুমি ডি প্রিন্ট করো। তার মানে কি প্রত্যেকবার আমার শিফট হইতেছে কত ঘর পর্যন্ত, দেখো এখানে কিন্তু 13 ঘর শিফট হইতেছে, রাইট, এখানে কিন্তু 13 ঘর শিফট হইতেছে, এই সি থেকে পি কিন্তু 13 ঘর শিফট হইতেছে। সো কোশ্চিনে যত ঘর শিফট করতে বলবে তত ঘর আমাদেরকে শিফট করতে হবে, এটা আমরা আসলে বুঝে ফেললাম। আচ্ছা, সো তাহলে আমরা আসলে জিনিসটা বুঝতে পারছি, এটাকে বলা হচ্ছে শিফটিং, ঠিক আছে, ক্যারেক্টার শিফটিং প্রবলেম। সো এই ক্যারেক্টার শিফটিং প্রবলেমে কোনো না কোনো কুইজে দিতেই পারে, মানে হু নোস। সো শুরুতেই
আমার ইনপুট আউটপুটটা একটু দেখে নিই। ইনপুট আউটপুটটা কীরকম, লেটসে এখানে হ্যালো ওয়ার্ল্ড আছে। সো এই হ্যালো ওয়ার্ল্ডের এইচের সাথে তুমি 13 যোগ করো। সো আগে গুনি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, সরি এ বি সি ডি ই এফ জি এইচ। এইচ মানে কত? এইচ মানে হচ্ছে আমার 8। তাহলে এই 8-এর সাথে যদি আমি 13 যোগ করি তাহলে কত পাবো আমি? 21। এই 21-এ কি আর আছে কিনা একটু গুনে দেখি। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, সরি 8-এর সাথে 13 যোগ করলে কত হয়? 21ই তো হয়। সো 21-এ কি আর আছে কিনা এটা একটু দেখা উচিত আমার। হ্যাঁ 21-এ আরই তো থাকার কথা, তাই না? হ্যাঁ এস টি আর, ঠিক আছে। তাহলে দেখো এখন ই মানে কত? ই মানে হচ্ছে 5, এর সাথে যদি 13 যোগ করি তাহলে এটা কত হচ্ছে? 18 হচ্ছে, এবং 18-তে আসলে ওই থাকবে। অ্যান্ড এল এর ক্ষেত্রে আমি কি পাবো? সরি প্রথমে হচ্ছে এল এল, সরি এখানেই তো আমি আসলে গোজামিলটা করতেছিলাম, তাই তো বলি। আচ্ছা এখান থেকে দেখি আরেকবার, সরি। সো আমি এইচ মানে কত? আমার এইচ মানে হচ্ছে 8। তো এখন আসলে আমাকে এইটা প্রিন্ট করতে হবে। এটা আসলে জাস্ট একটা ডামি কথা বলছে, এটার দিকে ফোকাস দিচ্ছিলাম। সো আমাকে ইউ প্রিন্ট করতে হবে। সো এই 8 13 21, এবং দেখো 21-এ কিন্তু আসলে ইউ আছে। এটা তুমি একটু গুনে দেখো তাহলেই পাবা। তারপরে আমার ইতে ই মানে কত? ই মানে হচ্ছে 5, 5-এর সাথে 13 যোগ করলে কত হয়? 5-এর সাথে 13 যোগ করলে হয় 18। সো 18 মানে কত? 18 মানে কিন্তু আর, তাই না? আর এস টি, হ্যাঁ আর। সো তারপরে এল এর ক্ষেত্রে আমি পাবো কত? ওয়াই ওয়াই। ও এর ক্ষেত্রে পাবো কি? ও এর ক্ষেত্রে আমি পাবো বি। এখানে আসলে একটা মজা আছে। মজাটা কি? তুমি এল পর্যন্ত যাও তো এল মানে কত? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল। এল মানে হচ্ছে 12, রাইট? এল মানে হচ্ছে 12। কিন্তু ওই ও মানে কত? 12-এর সাথে কিন্তু আমি যদি 13 যোগ করি তাহলে আমি কত পাবো? এখান থেকে পাবো আসলে 25। এটা কিন্তু 26-এর মধ্যেই পড়তিছে। সো এখন আমি এখানে পাইছি ও মানে কত? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও মানে অ্যাকচুয়ালি হচ্ছে 13। এবং এই 13-র সাথে যদি আমি 13-র সাথে যদি আমি এখন 13 যোগ করি তাহলে আমি কি পাবো? জেড পাবো, তাই কি না? ও মানে কত? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও। সো ও মানে আসলে 13 না, ও মানে হচ্ছে যে তোমার 12 13 14 15। আমি যে ভুল গুনছি সেটা বলবো না। আচ্ছা সো এখানে দেখো 15। সো 15-র সাথে যদি আমি 13 যোগ করি তাহলে আমি কত পাইতেছি? 15-র সাথে 13 যোগ করলে আমি 13 দুগুণে 26 আর 2 28 পাইতেছি। এখন তুমি আমাকে বলো 28-এর জন্য আমি কত লিখবো? আমি জানি এ মানে হচ্ছে 1, জেড মানে হচ্ছে 26। তাহলে যখন আমার এই 26 পার হয়ে 27 যাবে, 27 মানে আমি আসলে এ লিখবো। আবার হচ্ছে যে 27 পার হয়ে যখন 28-এ যাবে, 28 মানে আমি কি লিখবো? বি লিখবো। এবং দেখো দ্যাটস ওয়াই এখানে কিন্তু বি আছে। বুঝতে পারলা? তাহলে এই কন্ডিশনটাকে আমি কিভাবে স্যাটিসফাইড করতে পারবো? এই টোটাল সামেশনটা আমার কত দাঁড়াইছে? 28। সো আমি জানি 28 মানে আসলে আমাকে প্রিন্ট করতে হবে কি? বি। সো 28-এর থেকে কত বাদ দিলে বি পাওয়া যায়? তার মানে কি 28-এর থেকে আমি 26 বাদ দিলে 2 পাবো। আর আমি জানি 2 মানে আসলে বি। যেহেতু এক মানে হচ্ছে এ মানে হচ্ছে 1, তাহলে বি মানে আসলে কত হবে? 2। তাহলে আমি যদি আমার রেঞ্জের বাইরে চলে যাই, লেটস সে ডব্লিউ। ডব্লিউ মানে কি? ডব্লিউ মানে আসলে আমরা যদি গুনতে থাকি, ডব্লিউ মানে হচ্ছে সরি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ। সো ডব্লিউ মানে হচ্ছে 20 আর 3 23। সো 23 প্লাস 13 যদি যোগ করি তাহলে এখান থেকে আমি কত পাবো? 6। আর এখান থেকে কত পাবো? 3 36। এই 36 বলে কি কোনো এক্সিস্টেন্স আছে? 26-এর পরে তো নাই। তাহলে 26 থেকে যদি আমি 36 থেকে 26 যদি আমি বাদ দেই তাহলে আমি কত পাবো? 10 পাবো। 10 মানে কে? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। 10 মানে হচ্ছে জে, এবং দেখো এখানে জে আছে। তার মানে আমি মোটামুটি হাতে গণনা করেই বুঝে ফেলছি যে আমার প্রোগ্রামিংয়ের লজিকটা আসলে এখানে কি হবে। এখানে আসলে আমি জাস্ট সলভ করার আগেই যদি একটু বলি, সলভ করার আগে আমি আসলে পুরোটার উপর একটা লুপ চালাবো। সিম্পল কথা, লুপ চালানোর পরে আমি এই স্ট্রিংটা থেকে
ক্যারেক্টারে সব কিছু কনভার্ট করাবো। কনভার্ট করানোর পরে আমি আসলে চেক করব ইফ এগুলো আসলে ছোটো হাতের এ থেকে ছোটো হাতের জেড পর্যন্ত কিনা, অ্যান্ড দেন এটা আসলে বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত কিনা। যদি হয়, এই শর্তে যদি হয়, সেক্ষেত্রে আমি এর ভিতরে আসবো। এর ভিতরে আসার পরে আমি কি করব, ওই সিএইচ যেটা পাইছি সেটার সাথে 13 যোগ করব। না, 13 যোগ করব না, এখানে আমি আসলে এইটা আগে চেক করব যে ইফ সিএইচ প্লাস 13 লেস দেন 26, লেস দেন 26 হলে কি হবে, জাস্ট আমার সিএইচটা প্রিন্ট করে ফেলো, নতুন সিএইচটা। আর যদি আমার ইলসিফে যাব, ইলসিফে যাওয়ার পর আমি কি করব, যে ইলস ইফ যে সিএইচ প্লাস 13 যদি গ্রেটার দেন 26 হয়, তাহলে আগে এখানে ইফের মধ্যে এসে আমি কি করব, এই সিএইচ থেকে 26টা বাদ দিব, বাদ দেওয়ার পরে আমি সিএইচটাকে যোগ করব। কাইন্ড অফ এরকম একটা লজিক আমাকে দাঁড় করাইতে হবে, তাই না? তাছাড়া তো আমি মিলাইতে পারবো না। সো তাহলে আমি এখানে আসি, এখানে আসার পরে দেখো, সো আমি যে আমি যেহেতু রেজাল্ট অ্যারেতে নতুন স্ট্রিংটা যোগ করাবো, তাই আমি এখানে রেজাল্ট দিছি। অ্যান্ড আমার এটা লুপটা চলবে কিসের উপরে, ওই স্ট্রিংটার উপরে, হ্যালো ওয়ার্ল্ডের উপরে স্ট্রিংটা লুপটা চলবে। অ্যান্ড আমি প্রথমে চেক করে নিব যে এই হ্যালো ওয়ার্ল্ড এটা কি আসলে এই রেঞ্জের মধ্যে আছে কিনা। দেখো হ্যালো ওয়ার্ল্ডের এইচটা কিন্তু এই রেঞ্জের মধ্যে আছে। এটা যদি নাও থাকে সমস্যা নেই, কারণ এখানে অল আউট দিছি। সো এটাকে বলা হচ্ছে যে শিফটার কোড, ঠিক আছে? সো এখন এখন কি হবে, যেহেতু আমি এখন চেক করবো এটাকে আসলে হয় বড় হাতে হতে পারে, লেটস সে, মানে আমি এটা বলতে চাচ্ছি যে HELLO তারপর WORLD, ঠিক আছে? যদি ছোট হাতে থাকে বড় হাতে থাকে ডাজেন্ট ম্যাটার। যদি বড় হাতের এইচ থাকে তাহলে আমি এটার 13 ঘর পরে বড় হাতের যে লেটার সেটা বের করব। ছোট হাতের যদি ই থাকে সেটার 13 ঘর পরে ছোট হাতের যে লেটার সেটা আমি বের করব। এভাবে আমাকে চিন্তা করতে হবে। সো আমি প্রথমে চেক করতেছি যে এটা আসলে ছোট হাতের কিংবা বড় হাতের রেঞ্জের মধ্যে পড়ে কিনা। যদি পড়ে, অবশ্যই আমার এইজটা বড় হাতের রেঞ্জের পরে, তার মানে এটা ঠিক আছে, তাহলে আমি নিচে আসবো। নিচে আসার পরে আমি এখন চেক করব যে এটা আসলে ছোট হাতের রেঞ্জের মধ্যে আছে কিনা। এই এইজটা তো বড় হাতের রেঞ্জে, তার মানে কি ইফের মধ্যে ঢুকবে না। দেখো এখানে এই রেঞ্জে কিন্তু এটা কাজ করতেছে না। তখন সে ইলসে আসবে, ইলসে আসার পরে সে 13 যোগ করবে, এবং 13 যোগ করার পরে সে চেক করবে এটা কি আসলে জেডকে ক্রস করতেছে কিনা। যদি জেডকে ক্রস করে ফেলে তখন কিন্তু -32 পড়বে, রাইট? জিনিসটা এরকম। আর যদি জেডকে ক্রস না করে তাহলে এই ইফের মধ্যে তো ঢুকবে না, তখন জাস্ট রেজাল্টের সাথে যোগ হয়ে যাবে। সো আই হোপ মানে এই প্রবলেমটাও খুব বেশি ট্রিকি না আর কি, যদি তোমরা সলিউশনের দিকে তাকাও। এখানে কখন আমরা 26 থেকে বিয়োগ দিব, যদি এই জেড মানে কি 26-এর থেকে এই সামেশনটা বড় হয়ে যায়, তাহলেই আমরা 26 থেকে বিয়োগ দিব, যেটা আমি এখানে লিখছি। আর যদি না হয় তাহলে তো এই ইফের মধ্যে এটা ট্রু হবে না, তখন জাস্ট রেজাল্টটা যোগ হয়ে যাবে। এরকমই আর কি সহজ প্রবলেমটা। বাট তোমরা যদি আগে থেকে এটা সলভ না করো এবং পরীক্ষায় যদি হঠাৎ করে দেখতে পাও বা এই কনসেপ্টটা যদি কোথাও লাগে, তখন কিন্তু আসলে পারবা না। সো এটা একটু দেখে রাখা উচিত। সো এটা আসলে ওই শিফটারের প্রবলেমের মধ্যে পড়ে। সো আই হোপ এই প্রবলেমটাও তেমন আহামরি কোনো ইস্যু না। এরপরে আমাদেরকে চেক করতে হবে যে একটা এটা কি আসলে স্ট্রিং নাকি স্ট্রিং না। সো এই প্রবলেম অলরেডি আমরা সলভ করছি। তারপর আমি দেখি, লেটস আমি তোমাকে বললাম ABCD 1 2 E। সো আমি তোমাকে বললাম যে এটা আসলে একটা স্ট্রিং নাকি স্ট্রিং না, এটা আমাকে বের করে বলো। ও সরি, এই প্রবলেমটা আসলে একটা অ্যারের প্রবলেম। সো এখানে আসলে অ্যারে আছে, সো অ্যারের প্রবলেম আমরা এখন সলভ করব না। নেক্সট ক্লাসে আমরা অ্যারে শুরু করব। সো তখন আমরা অ্যারে শুরু করব। এটা আমি ভুল করে এখানে রাখছি, এটা বাদ। তারপরে রিভার্স দ্য স্ট্রিং উইদাউট, আচ্ছা একটা স্ট্রিংকে রিভার্স করা তো অলরেডি আমরা শিখছি। লেটসে হ্যালো থাকলে আমরা এটা প্রিন্ট করতে পারি, মানে HELLO যদি থাকে তাহলে আমরা প্রিন্ট করবো কি OLLEH, এভাবে প্রিন্ট করবো, রাইট? সো জাস্ট উল্টা দিক থেকে আমরা একটা রিভার্স লুপ চালাবো। অ্যান্ড লুপের লাস্টের লাইনটা কী হবে, স্ট্রিংয়ের শেষ থেকে আমরা এক এক করে কমতে কমতে আসবো, অ্যান্ড সেটা আমরা যোগ করতে করতে থাকবো, অ্যান্ড ফাইনালি প্রিন্ট করে দেবো। সো এটা আসলে বোঝানোর মতো তেমন কিছু নাই, এটা আমি অলরেডি আগের ক্লাসে করে দিছি। এখানে বলছে চেক, আরেকটা নতুন প্রবলেম, চেক ইফ স্ট্রিং কন্টেইনস অনলি ডিজিট, মানে ডিজিট কন্টেইন করে কিনা। ওই যে আবার ওই প্রবলেমটা ABC 1 2 3 DE, এটার মধ্যে আসলে ডিজিট কন্টেইন করতেছে কিনা তোমাকে দেখাইতে হবে অবশ্যই। তাহলে মানে ইনপুটটা যদি এরকম হয়, দেখো এখানে ডিজিট কন্টেইন করতেছে তাই আমাকে ট্রু প্রিন্ট করতে বলছে। এখানেও ডিজিট কন্টেইন করতে বলছে, সরি এখানে কিন্তু আসলে ইন্টিজারের মধ্যে একটা আসলে এ ঢুকে গেছে। সো এ মানে কি, এটা তো আসলে ডিজিট না।
সো তার মানে কি এটা আসলে ফলস। সো তাহলে আমরা ওই কন্ডিশনটা আবার লিখবো। আমি প্রথমে একটা লুপ চালাবো, আমার এই স্ট্রিংটার উপর একটা লুপ চালাবো। লুপ চালানোর পরে আমি স্ট্রিং থেকে ক্যারেক্টারে কনভার্ট করে নিব। কনভার্ট করে নেওয়ার পরে আমি আসলে একটা ইফ কন্ডিশন চালাবো। ইফ কন্ডিশনের মধ্যে আমি কি করব, ইফ কন্ডিশনের মধ্যে আমি চেক করব যে আমার সিএইচ কখনো যদি ছোট হাতের এ থেকে ছোট হাতের জেডের মধ্যে পড়ে, অথবা অথবা আমার হচ্ছে যে বড় হাতের এ থেকে বড় হাতের জেডের মধ্যে কখনো যদি পড়ে, তাহলে আমি বলে দিব যে এই ফ্ল্যাগ জিনিসটাকে আমি কি করে দিব, ফ্ল্যাগ জিনিসটাকে আমি ট্রু করে দিব। কেন ফ্ল্যাগ জিনিসটাকে আমি ট্রু করে দিব? কারণ এই যে এটা এটা এই যে স্ট্রিংটা আমি এখানে পাস করতেছি একটা একটা করে, যখন আমার এই ছোট হাতের এটা এখানে আসবে, এখানে এসে ফ্ল্যাগটা ট্রু হয়ে যাবে। শুরুতে আমি কি করে দিব, শুরুতে আমি এখানে এই ফ্ল্যাগটাকে ফলস হিসেবে ডিক্লেয়ার করে নিব। ফলস হিসেবে ডিক্লেয়ার করে নিতেছি। দেন হ্যাঁ, এবার আমি এই জিনিসটাকে এসওপিতে আনবো। সরি, এখন এখানে ইফ দিব, ইফ ফ্ল্যাগ, দেন আমি প্রিন্ট করে দিব এসওপিতে কি, যে ফলস। কারণ কি? কারণ এই ফ্ল্যাগটা কিন্তু ট্রু হয়ে গেছে। কিসের জন্য ট্রু হয়ে গেছে? কারণ এই এটা এখানে পাস হয়ে ফ্ল্যাগটা ট্রু হয়ে গেছে। আচ্ছা, কেউ কিছু বলতেছে না? আচ্ছা, তো তাহলে আমরা যেটা বলতেছিলাম, তো এই প্রবলেমের ক্ষেত্রে শুরুতে আমরা ফ্ল্যাগটাকে ফলস হিসেবে নিয়েছি। ফ্ল্যাগটা কখন ট্রু বানাবো? যখন আমার এ ধরনের একটা আননেসেসারি একটা ক্যারেক্টার আসবে নাম্বার ছাড়া। নাম্বার ছাড়া যে কোনো ক্যারেক্টার যদি এখানে আসে, তাহলে ফ্ল্যাগটাকে ট্রু করে দিব। দেন আমি ইফের মধ্যে এটা লিখবো, আর ইলসের মধ্যে যদি ইফ না কাজ করে তাহলে ইলসে এসে লিখবো যে এসওপি ফলস, সরি এসওপি ট্রু। সো এই ইনপুটের জন্য, এই ইনপুটটা যখন দিব তখন আমার প্রোগ্রামটা কীভাবে কাজ করবে? শুরুতে ফ্ল্যাগ পাবে ফলস, ফর লুপ চালাবে, স্ট্রিং থেকে ক্যারেক্টারে কনভার্ট করবে, তারপর একটা ইফ কন্ডিশন চালাবে। ইফ কন্ডিশন চালানোর পরে এই এটা এখানে ধরা খেয়ে যাবে। ধরা খাওয়ার পরে আমার ফ্ল্যাগটা ফলস থেকে ট্রু হয়ে যাবে। ফ্ল্যাগটা ট্রু হওয়ার পরে আমার এই ইফে প্রথমে আসবে। এই ইফে আসার পরে এখানে ফ্ল্যাগ দেখবে ট্রু, তার মানে এর ভিতরে ঢুকবে। ঢোকার পরে এটাকে বলে দিবে যে এই স্ট্রিংটা কখনোই শুধু ডিজিট কন্টেইন করে না, তাই এটা ফলস প্রিন্ট করে দিছি এইটা অনুযায়ী। আর যদি আমার এই ইনপুটটা আমি এখানে পাস করতাম, তাহলে ফ্ল্যাগ ফলস হিসেবে আসতো। ফর লুপ চালাইতো, স্ট্রিং থেকে ক্যারেক্টারে আমি কনভার্ট করে নিলাম। তারপর আমি একটা ইফ দিয়ে চেক করলাম যে এর মধ্যে কি এটা আছে কিনা। যদি এই 1 2 3 4 5 জীবনেও এর মধ্যে পাস হবে না, তার মানে জীবনেও ফ্ল্যাগটা ট্রু হবে না, ফ্ল্যাগটা আমার ফলসই থাকবে। আর ফ্ল্যাগটা যদি ফলস থাকে, তাহলে আমি এই ফ্ল্যাগটা যদি ফলস থাকে তাহলে আমার কি হবে, এই ইফে আসবে, এই ইফে এসে দেখবে ফ্ল্যাগ ফলস। তার মানে কি আমার এই ফলস জিনিসটা কখনোই প্রিন্ট হবে না, জাস্ট এই ইফের পরে ইলসে এসে জিনিসটা ট্রু হয়ে যাবে, তার মানে এই জিনিসটা প্রিন্ট হয়ে যাবে। সো ছোট্ট লজিক, বাট একটু এই ফ্ল্যাগের বিষয়টা এখানে আসলে ক্লিয়ার করে দিলাম যে কখন আমি ফ্ল্যাগটাকে ট্রু বানাবো, ফ্ল্যাগটা আমি এখানে ফলস ধরবো নাকি ট্রু ধরবো, এটা ডিপেন্ড করবে আমি আসলে কী ধরনের ইনপুট আউটপুট বা প্রিন্ট করতে চাচ্ছি। সো তোমরাও আসলে এই ধরনের ফ্ল্যাগের জিনিসটা দেখো, কারণ আমি 95% শিওর এমন কোনো সেন্সর ফাইন্যান্স ছিল না যেখানে যে প্রবলেমগুলোতে তোমাকে ফ্ল্যাগের ইউজ করতে হয় নাই। সো ফ্ল্যাগ ইউজ করাটা বুঝতে হবে, আদারওয়াইজ পরীক্ষায় ধরা খেয়ে যাবা। সো এখানে দেখো এই যে দেখছো ফ্ল্যাগ ইউজ করছে। সো শুরুতে এখানে ট্রু ধরে নিছে, বাট আমি শুরুতে ফলস ধরে প্রবলেমটা সলভ করছি। ডাজেন্ট ম্যাটার আমার ইনপুট আউটপুট ঠিক আসতেছে কিনা, সেটা আসলে ম্যাটার। সো ওরা আবার কি করছে, ওরা আসলে ওই ডিজিটটা চেক করছে। কখনো যদি কখনো এই রেঞ্জের বাইরে কিছু আসে, তাহলে বলছে যেটা ফলস, এরকমভাবে। বাট তুমি কিন্তু চাইলে এই সলিউশনটাও একটু অ্যাপ্রোচ করে দেখতে পারো, তোমরা দুইটাই দেখতে পারো, দুইভাবে জিনিসটা সলভ করা যায়। আমি একভাবে করছি, এখানে আরেকভাবে করে দেওয়া আছে। ওকে, সো তাহলে আমরা এটাও বোঝার চেষ্টা করছি। এরপরে হচ্ছে যে কনভার্ট টু ডিজিট, তার মানে কি, এটা খুবই সহজ প্রবলেম। যে আই হ্যাভ টু যদি থাকে, এখানে যদি 3 থাকে, তাহলে সেই করসপন্ডিং লেটারগুলো আমি বসাবো। জাস্ট নাথিং। যদি সি এর ভ্যালু কখনো আমরা 1 পাই, এই যে এই লুপটা যখন, সরি এই স্ট্রিংটা যখন ইটারেট করব, ইটারেট করার পর আমি কী করব, স্ট্রিং থেকে ক্যারেক্টারে কনভার্ট করে নেব, রাইট? এই যে দেখো স্ট্রিং থেকে আমি ক্যারেক্টারে কনভার্ট করে নিলাম। কনভার্ট করে নেওয়ার পরে আমি সিতে একবার যদি ও পাই, তাহলে রেজাল্টের সাথে 0 যোগ করে দিব। জাস্ট ইফ এলস কন্ডিশন 0 থেকে 9 পর্যন্ত এভাবে লিখে জিনিসটাকে এভাবে করে দেবো, অ্যান্ড ফাইনালি আমি রেজাল্টটাকে প্রিন্ট করে দিলেই হয়ে গেল। এটা আমারই কঠিন কোনো প্রবলেম ছিল না। জাস্ট ওই পার্টিকুলার 0-র ক্ষেত্রে এখানে 0 হবে সেটাই লিখতে বলছিল। এখানে 2 এর ক্ষেত্রে এখানে 2 বলছিল, এখানে 3 এর ক্ষেত্রে। আবার একজন আমাকে জিজ্ঞেস করছে যে ভাই 12 থাকলে কী হবে? ভাই 12 থাকলে তখন তোমাকে সি ইকুয়াল 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 12, দেন রেজাল্টের পরে আবার প্লাস ইকুয়ালটা দিয়ে 12 এখানে লিখে দিতে হতো। বাট পরীক্ষাতে তোমাকে ওটা দিবে না। তুমি যদি 1 থেকে 9 পর্যন্ত পারো, ওই 1 থেকে 1 কোটি পর্যন্ত এমনিতেই লিখতে পারবো। যদি ওটা আলাদা একটা মেথড দিয়ে কাজ করা যায়, বাট আমরা 1 থেকে 9 পর্যন্ত করতে পারলে বাকিগুলো করতে পারবো। সো এটা একটা ইজি প্রবলেমের মধ্যেই পড়ে।
এরপরে কি আছে, এরপরে ফাইন্ড দ্য নন রিপিটিং ক্যারেক্টার ইন স্ট্রিং। এটা আসলে এটা আমি সলভ করে দিছি। এটা আমার কোথায় আছে আমি বলে দিই। এই যে এখানে আছে পেইড ব্যাচের নিচের দিকে যাবা, নিচের দিকে দেখো ফার্স্ট নন রিপিটিং ক্যারেক্টার এখানে সলভ করে দেওয়া আছে। সো এটা দেখলেই হয়ে যাবে। সো এটা সলভ করানোর কিছু নাই। এটা এটা আসলে অ্যারে দিয়ে সলভ করে দেওয়া আছে, বাট আমরা স্ট্রিং দিয়ে করবো, যেটা ওখানে করে দেওয়া আছে। আচ্ছা, সো এখানে কি বলছে, এখানে যে মানে প্রবলেমটা জাস্ট ইনপুট আউটপুট বোঝায়। এখানে দেখো যে নন রিপিটিং ক্যারেক্টার কোনটা, নন রিপিটিং ক্যারেক্টার হচ্ছে এখানে এস আছে, এখানেও এস আছে, তার মানে কি এটা আসলে রিপিটিং ক্যারেক্টার, তার মানে এস বাদ। এখানে দেখো ডব্লিউ একা আছে, আইও একা আছে, তার মানে এই দুটাই আসলে নন রিপিটিং ক্যারেক্টার। বাট নন রিপিটিং ক্যারেক্টারের মধ্যে আমাকে ফার্স্ট নন রিপিটিং ক্যারেক্টারটা প্রিন্ট করতে হবে। তোমাকে পরীক্ষায় সেকেন্ড নন রিপিটিংটা বলতো, তাহলে এই ক্ষেত্রে তোমার আউটপুটটা কত হতো, আই। সো এই প্রবলেমটাও তোমাদের সলভ করা উচিত। এটা আমি সলভ করে দিছি। আর যদি এ ধরনের কোনো ক্যারেক্টার না পাও, লেটস এখানে এ এ বি বি সি সি, তার মানে কি এখানে কোনো একা কোনো সিঙ্গেল কোনো ক্যারেক্টার নাই, দ্যাটস ওয়াই তোমাকে প্রিন্ট করে দেখাতে হবে ফাউন্ড, নট ফাউন্ড, পাইনি, খুঁজে পাইনি। আচ্ছা, সো কাউন্ট দ্য ফ্রিকোয়েন্সি অফ ইচ ক্যারেক্টার ইন স্ট্রিং, মানে এটা মানে কি, এটা মানে হচ্ছে যে যদি তোমার এই ধরনের একটা ইনপুট থাকে, এই প্রবলেমটা খুবই ইউনিক এবং সহজ একটা প্রবলেম। জাস্ট তোমাকে বলতেছি যে এখানে নতুন একটা প্রবলেম আছে যে বি এ ডবল এল। সো এখানে দেখো বি কয়বার আছে, বি আছে একবার, এ কয়বার আছে, এ আছে তোমার একবার, এল কয়বার আছে, এল আছে দুইবার। সো তোমাকে প্রিন্ট করতে হবে বি মানে 66। আমরা শিখছি না যে বি থেকে 66 কীভাবে প্রিন্ট করে আজকের শুরুতে, যে একটা ক্যারেক্টার থেকে কীভাবে তার আজকিটা প্রিন্ট করে, জাস্ট ইন্ট দিয়ে টাইপ কাস্ট করলেই তো আসলে হয়ে যাচ্ছে, রাইট? এভাবে। বাট আমাদেরকে ওইটা বাদ দিয়েও একটা করে কাউন্টার করতে হবে। কাউন্টারটা কি, এভাবে করে কাউন্টার করতে হবে। সো এখানে আমি সলিউশনটা দিয়ে দিছি, তোমরা সলিউশনটা দেখলে বুঝতে পারবা যে কীভাবে এটা করছে। নিজে নিজেও একটু সলভ করতে হবে। এটাও আসলে ইজি বা মিডিয়াম লেভেলের একটা প্রবলেম। এখানে দুইটা লুপ চালাই প্রবলেমটা সলভ করে ফেলা যায়। সো এটা আমি আসলে করে দিছিলাম। আর রিভার্স ইচ ওয়ার্ড ইন এ সেন্টেন্স, এটা আসলে সলভ করাইছি, এটা করানোর কিছু নাই। ও আচ্ছা, না এটা সলভ করায়নি, এটা আসলে মানে এটা একটু একটু আলাদা টাইপের। এটা আসলে এখানে কি বলছে, হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এখানে দেখো প্রিন্ট হয়েছে, কিন্তু এই জিনিসটা এখানে প্রিন্ট হয়েছে উল্টা দিক থেকে। সো আমি জাস্ট তোমাদেরকে এটা সলিউশন অ্যাপ্রোচটা বলতেছি, যে এটাকে যদি আমি রিভার্স করতে বলতাম তাহলে তুমি কিভাবে রিভার্স করতে, লেটস এটা রিভার্স কেমন হতো, ডি এল আর ও ডব্লিউ স্পেস ও এল এল ই এইচ, এরকম একটা জিনিস হইতো, তাই না? আচ্ছা, সো রিভার্স করতে বললে তুমি এই আউটপুটটা জেনারেট করতা। আচ্ছা, কোনো সমস্যা নেই। এখন আমি যদি বলি যে এই অ্যাপ্রোচ করলে তো তুমি একটা রিভার্স পাইলে, বাট এটা তো আমি চাই না, আমি চাইছি এই জিনিসটাই এখানে ইন প্লেসে রিভার্স হোক। তো ইন প্লেসে রিভার্স হওয়ার জন্য আসলে কি করতে হবে, আমি যতক্ষণ পর্যন্ত না একটা স্পেস পাচ্ছি, আমি দেখো আমি একটা লুপ চালাবো, লুপ চালানোর পরে যখন আমি একটা স্পেস পাইছি, স্পেস পাওয়ার পরে আমি কি করব, স্পেস পাওয়ার পরে আমি উল্টা দিক থেকে এই জিনিসটাকে একটা রিভার্স লুপ চালাই, এই উল্টা জিনিসটা প্রিন্ট করব। তারপরে কি, তারপরের বার যতক্ষণ পর্যন্ত না আমি আমার লুপটা শেষ হয়েছে, শেষ হওয়ার পরে আমি আবার একটা উল্টা রিভার্স চালাবো, দেন এই জিনিসটাকে ইন প্লেসে আমি রিভার্স করে দেবো। তো এইভাবে আসলে তোমাকে এই স্পেসের বিষয়টা হ্যান্ডেল করতে হবে। এবং দেখো প্রবলেম সলভিংও এখানে কিন্তু আসলে যদিও এখানে স্প্লিট জিনিসটা ইউজ করছে, বাট আমরা এগুলো তো ইউজ করতে পারবো না, এটা আমি জাস্ট দিয়ে রাখছি। বাট তোমাকে কিন্তু ওই আমরা যেহেতু স্পেস জিনিসটা হ্যান্ডেল করা শিখছি, যে যখন আমি স্পেস পাবো তার পরের ওয়ার্ডটাকে আমি রিভার্স করে দিব, রিভার্স করে দিলে আমি এটা পাবো, যখন আমি স্পেস পাবো তার আগের ওয়ার্ডটাকেও আমি আসলে রিভার্স করে দেবো। সো এইভাবে তোমরা আসলে একটু এই ধরনের প্রবলেমগুলো আমি দেখাই দিতেছি, পরিচিত করে দিতেছি, এগুলা বাসায় বসে বসে সলভ করতে হবে, না হলে আসলে সামনে অনেক বড় ঝামেলা আছে। আচ্ছা, তো তাহলে এই যে আমি যে শীটটা, এই শীটটা সলভ করার পরে আমাদের আসলে কি হইলো, এই শীটটা সলভ করার পরে যেটা হইলো, যেটা হইতেছে যে আমাদের যতগুলো টাইপ আছে মোটামুটি, সেই সবগুলা টাইপ আমরা কি করলাম, আমরা সবগুলো টাইপ আসলে একটু সলভ করার চেষ্টা করলাম, সবগুলো টাইপ দেখার চেষ্টা করলাম। এগুলো আসলে ইজি আর মিডিয়াম লেভেলের। এরপরে যদি তুমি অ্যাসাইনমেন্ট সিক্সে যাও, অ্যাসাইনমেন্ট সিক্সের যে প্রথম প্রবলেমটা আছে, সরি প্রথম না, হোমওয়ার্কের যেটা তোমরা করবা আর কি, হোমওয়ার্কের যে প্রথম প্রবলেমটা আছে, এই প্রথম প্রবলেমে অনেকে এসে আটকে যাচ্ছ কেন, আটকে যাচ্ছ কেন, এখানে বলছে যে একটা স্ট্রিং থাকবে, ঠিক আছে, একটা স্ট্রিং থাকবে, এই স্ট্রিংটার মধ্যে আমার প্রথমে যে এই লেটারগুলো, সরি ইন্টিজার ভ্যালুগুলো থাকবে, সেটা আসলে 2 ডিজিট করে থাকবে, ঠিক আছে। এখানে দেখো 2 ডিজিট আছে, এখানে 2 ডিজিট আছে, এখানে 2 ডিজিট আছে, এখানে 2 ডিজিট আছে। সো তোমাকে বের করতে হবে কি, এই যে এতদিন পর্যন্ত আমরা আসলে কি করছিলাম, মানে এই প্রবলেমটা কি ওই প্রবলেমের মতো না, যে আমার একটা স্ট্রিং আছে, এই স্ট্রিং থেকে আমি কিসে কনভার্ট করব,
স্ট্রিং থেকে ক্যারেক্টারে কনভার্ট করব, ক্যারেক্টার থেকে আমি আবার ইন্টিজারে কনভার্ট করব, এবং এই ইন্টিজারকে আমি কম্পেয়ার করে চেক করব যে কোনটা ম্যাক্স, রাইট? সো তাহলে তুমি স্টেপটা বুঝতে পারতেছো যে এটা হচ্ছে আমার একটা স্ট্রিং, এই স্ট্রিং থেকে আমি ইন্টিজারগুলোকে খুলবো, সরি এই স্ট্রিং থেকে আমি ক্যারেক্টারগুলোকে খুলবো, এগুলো কিন্তু এক একটা ক্যারেক্টার, প্রত্যেকটা কিন্তু এক ক্যারেক্টার। সো স্ট্রিং থেকে আমি ক্যারেক্টারে নিয়ে গেলাম, সো ক্যারেক্টারগুলো নিলাম, এই ক্যারেক্টারগুলো থেকে আমি এবার ইন্টিজারে শিফট করাবো, ইন্টিজারে শিফট করার পরে আমি এই 14কে কম্পেয়ার করব, এই 14কে কম্পেয়ার করব এই 0 0 সাথে। তো এই 14কে 0 0 সাথে কম্পেয়ার করলে দেখবো 14 বড়, তাহলে ম্যাক্সে আমার কে থাকবে, 14 থাকবে। তারপরে যখন আমি 09 পাবো তখন সেটা আমি আবার 14 সাথে কম্পেয়ার করে দেখব, তখন ম্যাক্স আমার 14ই থাকবে। তারপর আমি 10-এর সাথে আবার 14 কম্পেয়ার করব, তখন দেখবো যে আমার ম্যাক্স 14ই থাকে। সো এই প্রবলেমটা সলভ আমি কীভাবে করছি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি। হোম টাস্ক 1। তো দেখো এখানে আমি, আচ্ছা এই জিনিসটা আমি একটা কাজ করি, এই জিনিসটা ওপেন উইথ কই গেল, শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, ওপেন উইথ, এখান থেকে ওপেন করা যায় না, ওকে প্যারা নাই, এখানেই তো আছে। সো এটা আসলে অন্য একটা প্রিন্ট হয়েছে, সো আমি এখান থেকে একটু দেখাই। আচ্ছা দেখানোর কিছু নাই, এখান থেকেই বোঝানো যাবে। স্ট্রিং ট্যাব হোম টাস্ক 1, আচ্ছা। সো আমি জাস্ট এখান থেকে একটু দেখাচ্ছি, হ্যাঁ। তো দেখো কিন্তু এখান থেকে দেখাইলে যেটা হবে যে আমি আসলে লিখার জন্য জায়গা দিছে, তো সরি সরি, সো এখানে লিখার জন্য অনেক কিছুই দিছে, এখানে কি লিখতে দেয় না, এখানে লিখতে দেয় না। সো 1 মিনিট, জাস্ট আমি একটু জিনিসটাকে আইপ্যাডে নিয়ে আসি। আচ্ছা আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম আসলে ওই অ্যাসাইনমেন্ট হোম টাস্কের 1টা একটু বোঝার জন্য। সো আমাদের অ্যাসাইন, তাহলে আমাদের পারপাসটা কী ছিল, প্রথমে আমরা আসলে এই স্ট্রিং থেকে ক্যারেক্টারে কনভার্ট করাবো, ক্যারেক্টারে কনভার্ট করার পরে সেটাকে আসলে ইন্টিজারে কনভার্ট করবো। বাট এখানে একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে এখানে যেহেতু 2টা ডিজিট আছে, তার মানে তুমি যদি লুপ যদি চালাও, লুপ চালানোর ক্ষেত্রে প্রথমবার যখন লুপ চালাবা তখন কিন্তু প্রথম ডিজিটটাকেই সে বারবার পাবে, সে কিন্তু একসাথে 2টা ডিজিট কখনো নিতে পারবে না, কারণ কি ক্যারেক্টার সবসময় সিঙ্গেল জিনিসপাতি নিয়ে ডিল করে। আমি এটা আসলে বেসিক ক্লাসে বলছিলাম, তাই না? ক্যারেক্টার সবসময় সিঙ্গেল জিনিসকে ডিল করে, তার মানে আমাকে এখানে 2টা ক্যারেক্টার নিতে হবে। ক্যারেক্টার 1 সেটা আসলে ডিজিট 1টা বের করবে, আর ক্যারেক্টার 2 যেটা আসলে ডিজিট 2কে বের করবে, রাইট? সো ক্যারেক্টার 1 যদি ডিজিট 1কে বের করে, তাহলে ক্যারেক্টার 2 ডিজিট 2কে বের করে, তাহলে এই 2টা আমি একসাথে কীভাবে পাবো? একসাথে পাওয়ার জন্য যেটা করতে হবে, তাহলে এখানে আমাকে যখন এরকম যখন আসবে যে লেটস সে ডিজিট 1, তখন আমি কি লিখব, str ডট চার অ্যাট, এখানে আই দিব, আর ডিজিট 2 এর ক্ষেত্রে কি লিখব, str ডট চার অ্যাট আই প্লাস 1। সো তাহলে যখন আমার এই লুপটা প্রথমবার ঘুরবে তখন আই নম্বর পজিশনে যখন 1 পাবে, তখন ডিজিট 1-এ আমার এই 1টা আসবে, আর আই প্লাস 1 তার মানে পরের ইন্ডেক্সে ডিজিট 2টা পাবে। সো এভাবে করে যদি আমার 3টা ডিজিট থাকতো তখন D3 দিতাম, এটা লিখতাম, দেন আই প্লাস 2 লিখতাম, তাহলে আমার একসাথে 3টা ডিজিট, এই ডিজিট 1 ডিজিট 2 ডিজিট 3-তে আমি পেয়ে যেতাম। আই হোপ তোমরা অনেক কিছুই বোঝোনি, বাট বোঝার চেষ্টা করো যে এভাবে করে আমরা একসাথে 2টা ডিজিট নিতে পারি। সো আমরা সলিউশনের দিকে যাই। সলিউশনে তুমি দেখতে পাচ্ছ যে আমি এই মেসেজের মধ্যে পুরা মেসেজটাকে নিয়ে নিছি। মেসেজ কোনটা, এই পুরাটা হচ্ছে আমার মেসেজটা, ওকে। আচ্ছা, সো তাহলে এখানে ইন্টার মেসেজ এখান থেকে নিলাম, এখন নেওয়ার পরে আমি এখন লুপ চালাচ্ছি। লুপটা কিসের উপর চলবে, এই পুরা স্ট্রিংটার উপরে আমি লুপ চালাচ্ছি। সো তাহলে আমার প্রথমে সি, আমার দেখো এই প্রবলেমটা কি ওই প্রবলেমের মতো না যে আমি এ বি সি 1 2 3 ডি ই এফ এ ধরনের থাকবে, এখান থেকে আমি প্রিন্ট করতে চাচ্ছি 1 2 3। তার মানে কি আমার লুপের, সরি আমার ইফ কন্ডিশনের মধ্যে এই শুধুমাত্র এই সিএইচ যে ইফ কন্ডিশনটা চালাবো, সেই ইফ কন্ডিশনের মধ্যে শুধু 0 থেকে 9 পর্যন্ত ওয়ার্ডগুলো আমি পাস হতে দিব, এই এ বি সি ডি এগুলোকে পাস হতে দিব না, কারণ এগুলো তো দরকার নাই। সিমিলার ওয়েতে এই স্ট্রিংয়ের মধ্যেও দেখো
তোমার এই স্ট্রিংগুলো ABCD হ্যান ত্যানগুলো আছে এগুলোকে তো আমি পাস হতে দিতে চাই না, আমি শুধুমাত্র আমার এই ওয়ার্ডগুলোকে পাস হতে দিতে চাই। তো দ্যাটস ওয়াই এখানে আমি একটা লুপ চালাইছি এবং দেখো এই যে সরি এখানে যখন আমি লুপ চালাইছি এই মেসেজের উপরে, সো আমি ওই যে বলছিলাম যে আমি যখন ক্যারেক্টার ওয়ানটাকে পাবো, ক্যারেক্টার ওয়ান তখন আমি কি আই দিয়ে লিখবো, আর ক্যারেক্টার টু যেটা পাবো সেটাকে আমি I+1 দিয়ে লিখবো, তাই না? অ্যান্ড অ্যান্ড শুধুমাত্র আমি আসলে ওই তোমার হচ্ছে যে এই জিনিসগুলোকেই পাস হতে দেবো 0 থেকে 9 পর্যন্ত। মানে C1-এর ক্ষেত্রে যখন আমার এখানে 1 আসবে, আমি কোনটা নিয়ে কথা বলতেছি, আমি এই 14 নিয়ে কথা বলতেছি। আমি যখন আমার এই 14তে আসবো তখন আসলে আমার কাজটা শুরু হবে অ্যাকচুয়ালি। সো যখন দেখো এখানে আই মানে কি, এখানে আই মানে CH1-এ আমি প্রথমে কি পাইছি, একটা 1 পাইছি, আর CH2-তে আমি কি পাবো, CH2-তে আমি পাবো আসলে 4 পাবো, রাইট? আচ্ছা 4 পাইলাম। এখন 4 যেহেতু পাইলাম, 4 পাওয়ার পরে আমি এখানে এটা কিন্তু আমি ক্যারেক্টার পাইছি, আমার ছিল কি স্ট্রিং ছিল, সেখান থেকে আমি ক্যারেক্টারে নিয়ে আসলাম। এরপরের কাজ কি, আমাকে ইন্টিজারে নেওয়া, আইএনটিতে নেওয়া। সো ইন্টিজারে নেওয়ার জন্য আমি কি জানি, বাট ইন্টিজারে নিব এখানে যে ক্যারেক্টারগুলো পাচ্ছি এই ক্যারেক্টারগুলোর মধ্যে শুধুমাত্র আমি এই 1 থেকে 9 পর্যন্ত যারা আছে, ক্যারেক্টার 1-এ যারা 1 থেকে 9 পর্যন্ত আছে তাদেরকে আমি পাস হইতে দিব এই কন্ডিশনের মধ্যে, আর ক্যারেক্টার 2-তে যারা 0 থেকে 9 পর্যন্ত আছে তাদেরকে পাস হতে দিব এই কন্ডিশনের মধ্যে। যেহেতু CH2-তে আমার একটা ক্যারেক্টার সরি একটা ইন্টিজার ভ্যালু আছে, সো সেই ইন্টিজার ভ্যালুটাকে আমি এর মধ্যে দিয়ে পাস হতে দিব, এই ইন্টিজার ভ্যালুটাকে আমি এর মধ্যে দিয়ে পাস হতে দিব। যদি হয় সেক্ষেত্রে আমি এইগুলাকে এই ক্যারেক্টার থেকে ইন্টিজারে কনভার্ট করব। ইন্টিজারে কনভার্ট করার জন্য কি, এখানে কত আছে আমার, এখানে আছে আমার 1। সো 1 থেকে যদি আমরা 0, সো দুইটা ক্যারেক্টার যদি আমরা মাইনাস করি এবং সেটাকে যদি আমি একটা ডিজিটে নিতে চাই তাহলে অবশ্যই আমি একটা 1 এটা পাবো। সো লেটসে একটা ডিজিটের থেকে যদি আমি 0 এই জিনিসটা বাদ দিই, একটা ক্যারেক্টার 0 বাদ দিই, তাহলে সেখান থেকে আমি সবসময় যেটা সামনে আছে সেটাই সবসময় পাবো। লেটসে 7 মাইনাস এরকম 0 করি তাহলে আমি এখান থেকে পাবো 7 ইন্টিজার ভ্যালু। সো তাহলে আমি এখান থেকে ডিজিট 1টা পাইলাম, এখান থেকে ডিজিট 2 পাইলাম। এখন তুমি আমারে বলো তো, লেটসে আমি তোমাকে বললাম যে 7 4 3 এই ডিজিটটা যদি লিখি, এই ডিজিটটা কীভাবে কনস্ট্রাক্ট হয়েছে। আচ্ছা 7 3 বাদ দাও, তুমি এই ডিজিটটা বলো যে 43 এই ডিজিটটা আমি কীভাবে লিখছি, এভাবে লিখি না যে 4 × 10 + 3, তাই না? তাহলে আমি যদি বলতাম 4 3 2 এই ডিজিটটাকে তুমি কীভাবে লিখতে, 4 × 100 + 3 কত 10 + 2, এভাবে আমি লিখি না? তার মানে কি, আমার এই প্রথম ডিজিটটা আমার কত ছিল 1, এই ডিজিটটা ছিল 4, তাহলে এই 1-এর জন্য আমি কি লিখবো 1 × 10 + 4। এই 1 তো আসলে 1 না, এই 1 কিন্তু আমার ডিজিট 1 × 10 আর প্লাস ডিজিট 2। সো আমার একটা ফর্মুলা লিখতে হবে, এই ফর্মুলা দিয়ে আমি কি করতে পারি, এই ফর্মুলা দিয়ে আমি ওই 2 ঘরের ডিজিট, মানে আমাকে তো 14টা পাইতে হবে, আমাকে 2টা ডিজিট নিয়ে কাজ করতে হবে। তো তাহলে আমি এখান থেকে আসলে আমার ওই ম্যাক্স ডিজিটটা পেয়ে গেলাম, তাই না? তো আমি তো বলছিলাম যে আমি কি বলছিলাম যে আমাকে স্ট্রিং থেকে 4-এ যেতে হবে, 4 থেকে আমাকে আসলে ইন্টে আসতে হবে এবং ইন্ট থেকে আমি আসলে ম্যাক্সে আসবো। সো দেখো আমি কিন্তু আস্তে আস্তে প্রসিডিওরটা ফলো করতেছি। সো আমি এখানে আসলাম, এখানে আসার পর দেখো যে ডিজিট 1 × 10 প্লাস ডিজিট 2 মানে কি, যদি 14 থাকতো তাহলে 1 × 10 + 4, ডিজিট 1 × 10 + 4, তাহলে কারেন্ট পিন নাম্বার এটা পেলাম। এখন আমি শুরুতে আমি যেহেতু চেক করব তাই আমি এখানে দেখো ম্যাক্স পিন মানে ইনিশিয়ালাইজ করার জন্য ম্যাক্স পিন আমি 0 ধরে নিলাম। সো ম্যাক্স পিন যেহেতু 0 ধরে নিছি, তাহলে এই জায়গাতে আসার পরে আমার এখানে কে থাকবে 0, আর এই জায়গাতে আমার কে থাকবে ম্যাক্স পিনে কে থাকবে, সরি কারেন্ট পিনে তো আমার 14 আসলো, রাইট? এখান থেকে আমি 14 পাইলাম, আর তার ম্যাক্স পিনে কি আছে 0, ম্যাক্স পিনটা কিন্তু এখানে আমি 0 ধরে নিছি শুরুতে, ইনিশিয়ালাইজ করে নিছি। তাহলে কিন্তু এই কন্ডিশনটা কিন্তু আসলে ট্রু কন্ডিশন, এই কন্ডিশনটা ট্রু কন্ডিশন। তখন কি হয়ে গেল, এই কারেন্ট পিন মানে 14টা ম্যাক্স পিনে বসে গেল, তাহলে ম্যাক্স পিনের আপাতত আমার ভ্যালু কত 14। এরপরে এই যে পুরো যে প্রবলেমটা বললাম, এই প্রবলেমে এরপরে কে আসবে, একবার 0 আসবে, একবার 4 আসবে, রাইট? একবার 0 আসবে, একবার 4 আসবে, সরি একবার 0 আসবে, একবার 0 আসবে। এই 0 0 কি হবে, এই 0 0 তখন আবার একটা এই এখানে আসবে, এখানে এসে ডিজিট 1-এ 0 হবে, ডিজিট 2-তেও 0 হবে, এখানে ডিজিট 1-এ 0 × 10 মানে 0 + 0, তার মানে কারেন্ট পিনে 0 বসবে। 0 বসার পরে কি হবে, এখানে কারেন্ট পিনে 0 আসবে আর এখানে থাকবে 14, এটা তো কখনোই ঢুকবে না, না ঢোকার কারণে ম্যাক্স পিনটাও আসলে আমার আপডেট আর হবে না। বুঝতে পারতেছো? এভাবে করে
আমরা যদি আবার দুইটা ইন্টিজার ভ্যালু পাই, লেটস সে 9 পাইছি, ওই 9 এর প্রথমে 0টা পাবে ডিজিট 1, এনটা পাবে ডিজিট 2, তারপরে এইটা আসলে এভাবে এসে আমরা প্রথমে ক্যারেক্টার 1 ক্যারেক্টার 2 বানায় নিব, ক্যারেক্টার 1 থেকে ডিজিট 1 ডিজিট 2 বানায় নিব। ডিজিট 2 বানানোর পরে আমি আসলে ওই পুরো যে ডিজিট 1 আর ডিজিট 2 থেকে যে দুই ঘরের যে পিনটা পাবো সেটা পাবো। তারপরে এখানে আমি ওই চেক করব যে সেটা কি আমার 14 থেকে বড় কিনা। অবশ্যই ডিজিট 9 14 থেকে বড় না, তাহলে সেটা আপডেটও হবে না, তাহলে ম্যাক্স পিন আমার সবসময় 14ই থাকতেছে এই ইনপুটটার জন্য। এরপরে 10 আসবে, 10ও আসলে 14 থেকে বড় না, এবং ফাইনালি দেখো ডিজিট আসলে 14 প্রিন্ট হচ্ছে। সো প্রবলেমগুলো কিন্তু কঠিন ছিল না, কিন্তু তোমরা যেহেতু একটু একটু আসলে ডিফারেন্টলি চিন্তা করতেছো, দ্যাটস ওয়াই এরকম আসতেছে। 2 নম্বর প্রবলেমটাও আসলে খুবই ইজি। এখানে আসলে কি বুঝাইছে, এখানে বুঝাইছে যে এখানে এ আছে, এ এর বিপরীতে কি বসবে, লেটস সে মানে জিনিসটা এরকম আর কি। এই প্রবলেমটা আসলে দুইটা প্রবলেমের মিক্সড। আমি জাস্ট প্রবলেমটা বলে দিব, সলভিং অ্যাপ্রোচটা বলে দিব। লেটস সে এখানে BRACUNIVERSITY ইউনিভার্সিটি, রাইট? সো এখানে আমার হচ্ছে যে ইয়াগুলা কে কে মানে সরি, এখানে প্রথমে এ আছে, এটা আসলে ভাওয়েল, তারপরে কে আছে, এ এর পরে ইউ আছে, তারপরে আই আছে, তারপরে ই আছে, তারপরে আই আছে। আচ্ছা, সো আমি সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে স্ট্রিংটা আমি আছে, এই স্ট্রিং থেকে আমি যেটা করলাম সেটা আসলে প্রত্যেকটা ভাওয়েলকে আমি বের করলাম, বের করে একটা স্ট্রিংয়ে সেভ করলাম। তো এটা একটা স্ট্রিং। সো এই স্ট্রিংটা আমি এখন রিভার্স করবো। রিভার্স করলে আমি কি পাবো, আই পাবো। রিভার্স করলে আমি কি পাবো, ই পাবো, তারপর আবার আই পাবো, তারপর ইউ পাবো, তারপর এ পাবো, রাইট? এখন এখন দেখো এই এ নাম্বার পজিশনে কে বসছে, এই আইটা বসছে, রাইট? এই ই নম্বর, এই সরি তোমার দ্বিতীয় নম্বর ইউ নম্বর পজিশনে কে বসছে, ই বসছে। দেখো তুমি এই যে এখানে দেখো, এই যে এখানে দেখো, তাহলে বুঝতে পারবে। এই আই নম্বর পজিশন মানে 3 নম্বর পজিশনে কে বসছে, 3 নম্বর পজিশনে আই বসছে, এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে আমার আই বসবে। 4 নম্বর ই নম্বর পজিশনে কে বসছে, ইউ বসছে, এই যে দেখো ইউ বসছে। এখানকার পজিশনে কে বসছে, এ বসছে, এই যে দেখো এ বসছে। তার মানে এখানে প্রবলেমটা আসলে দাঁড়াইলো কি, প্রবলেমটা দাঁড়ালো যদি তোমাকে আমি এই ইনপুটটা দিতাম এ ই আই ও ইউ, এটা সবগুলাই কি, সবগুলাই একটা ভাওয়েল। তো তাহলে প্রথম প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমার এটাকে উল্টা করা। সো উল্টা করলাম, ইউ আই ই এ। উল্টা করার পরে আমার এই এ নম্বর পজিশনে কে বসবে, এই উল্টা করার প্রথমটা ইউ, তারপর ই নম্বর পজিশনে কে বসবে, উল্টা করার দ্বিতীয়টা ও, তারপর 3 নম্বর পজিশনে কে বসবে, উল্টা করার তৃতীয়টা আই, এভাবে ই, এভাবে এ। সো প্রবলেমটা তোমরা বুঝতে পারছো, সলিউশনে কীভাবে করতে হবে সেটাও বলে দিলাম। যে প্রথমে আমি এই পুরা জিনিসটা থেকে আমি প্রথমে ভাওয়েলগুলোকে বের করে নিব। ভাওয়েলগুলোকে বের করে নেওয়ার পর আমি রিভার্স স্ট্রিং ইউজ করে রিভার্স স্ট্রিংটা বের করব। তারপরে যেখানে যেখানে আমাকে এই শুরুরটা পাবো, লেটসে আমি আবার এখান থেকে চালাবো। যখনই আমি একটা ভাওয়েল পাবো তখন এই প্রথম ইন্ডেক্সটা আমি এখানে বসাবো, তারপরে ইন্ডেক্সটা প্লাস প্লাস হয়ে দ্বিতীয়বার যখন পাবো তখন এখানে বসাবো। সো কাইন্ড অফ এরকম, এটা সলিউশন আমি এখানে দিয়ে দিছি। প্রবলেমগুলো মানে ট্রিকি বাট ইজি, মানে ডিফিকাল্ট না। ডিফিকাল্ট হলে আমি বলে দিতাম যে ডিফিকাল্ট আর কি। সো কই গেল প্র্যাকটিস প্রবলেম এখানে, এই যে 2 নম্বর। সো দেখো এখানে বলে দিছে যে আসলে যখন আসলে এগুলা পাবো তখন আসলে আমি জাস্ট যোগ করে দেবো আর কি। সো এখানে হালকা পাতলা একটু ট্রু ফলস মানে বুলিয়ান ফ্ল্যাগটাকে ইউজ করছে। মানে প্রবলেমটা কঠিন না, জাস্ট একটু তোমরা সলভ করার ট্রাই করলে ইজিলি বুঝতে পারবা। আচ্ছা, সো এরপরে কি, এরপরে আসলে এখানে কি বলছে, এখানে এটাও আসলে সলভ করে দিছি যে এখানে আসলে অনেকগুলা স্পেল আছে। সো তোমাকে প্রিন্ট করতে হবে যে এই আননেসেসারি যে মানে ওয়ার্ড ছাড়া। সো এখানে কয়েকটা প্রবলেম দিয়েছে, সেটা হচ্ছে যে দেখো এই প্রথমটা বড় হাতের, পরেরগুলো ছোট হাতের, বাট তোমাকে প্রিন্ট করতে হবে কি সবগুলাই যেন বড় হাতের হয়। তার মানে কি তোমাকে স্মল লেটার থেকে সরি লোয়ার কেস থেকে আপার কেসে কনভার্ট করার কোডটাও এখানে লিখতে হচ্ছে, প্রথম প্রথম টাস্ক। দ্বিতীয় টাস্ক কি, তোমার যে স্ট্রিং আছে সেখানে আননেসেসারি লেটার বাদ দেয়। লেটারগুলো কি, এ থেকে জেড কমা এ থেকে জেড, এই দুইটা বাদ দিয়ে যা যা আছে সেগুলো তুমি রেজাল্ট স্ট্রিংয়ে লিখতে পারবে না। তার মানে কি, ওই যে ইফ কন্ডিশন লিখতে হবে, তারপরে সিএইচ প্লাস রেজাল্ট। ঠিক আছে, ইফ কন্ডিশনে এটা পাঠিয়ে দিবা, তাহলে তোমার এই জিনিসগুলো রিসিভ করতে পারবে না। অ্যান্ড ফাইনালি তোমাকে কি করতে বলছে, আরও একটা জিনিস করতে বলছে, সেটা কি,
যে সব থেকে বড় লেন্থের, তার মানে কি তোমাকে প্রত্যেকটা জিনিস সে লেন্থ নিতে হবে। সো এটার লেন্থ ধরো 5 পাইলা, এটার লেন্থ পাইলা কত 6, এটার লেন্থ পাইলা কত 10, এটার লেন্থ পাইলা কত 8, এটার লেন্থ কত পাইলা 4। সো এই যে লেন্থগুলো যে পাইলাম, লেটস সে মানে ইমাজিন করে নাও লেন্থ পাইলাম, সো তোমাকে লেন্থের একটা কম্প্যারিজন করতে হবে যে প্রথম যে লেন্থ পাইছি সেটাকে আমি ম্যাক্সে বসাবো, ম্যাক্সে বসানোর পর দ্বিতীয় লেন্থটা আমি ম্যাক্সের সাথে কম্পেয়ার করে যদি দেখি বড়, তাহলে ম্যাক্স এখন 6 হয়ে যাবে, তারপরে ওটার সাথে পরের বার কম্পেয়ার করবো 10 হয়ে যাবে। একটু আগে যে প্রবলেমটা দেখাইলাম ওটাই কম্পেয়ার করা আর কি। সো কম্পেয়ার করে 10 পাবো, সেই 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 যে 10 পাইছি, 10 পাইছি মানে কি সব থেকে ম্যাক্স কোনটা, এই যে এইটা, এটা হচ্ছে আমার ম্যাক্স এলিমেন্ট বা ম্যাক্স স্ট্রিং। সো ম্যাক্স স্ট্রিংটার আমাকে এই জিনিসটা প্রিন্ট করতে হবে। সো সর্বপ্রথম কাজ এই প্রবলেমের ক্ষেত্রে আমার প্রত্যেকটা যে স্ট্রিং দেওয়া আছে সেটার ম্যাক্স লেন্থটা বের করতে হবে। ম্যাক্স লেন্থ বের করার পরে আমি যখন ফাইন্ড আউট করতে পারবো যে আমার ম্যাক্স লেন্থ হচ্ছে এইটা, যখন আমি ফাইন্ড আউট করতে পারবো যে আমার ম্যাক্স লেন্থ এইটা, তখন আমি কী করবে, তখন অ্যাকচুয়ালি আমি একটু হোল্ড, হ্যাঁ আমরা ছিলাম প্রবলেমে, সরি আমরা ছিলাম হচ্ছে আইপ্যাডের এই স্ক্রিনে, হ্যাঁ। সো তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে ম্যাক্স লেন্থটা বের করা। যখন আমরা ম্যাক্স লেন্থের জিনিসটা পেয়ে যাব, সেটাকে আমাকে আসলে এই ছোট হাতের থেকে বড় হাতে মানে লোয়ার কেস থেকে আপার কেসে কনভার্ট করতে হবে, সেই কোডটা লিখতে হবে। এবং ওই কোডটা লেখার সময় আমাকে এই এই আননেসেসারি জিনিসগুলো বাদ যাওয়ার যে জিনিসটা, সিএইচ এর মধ্যে শুধুমাত্র এ থেকে জেড এবং এ থেকে জেড এই জিনিসটাই যেন পাস হতে পারে, সেই ইফ কন্ডিশনটা এখানে চালাইতে হবে। অ্যান্ড ফাইনালি এই যে আমাদেরকে আরেকটা জিনিস শিখাইছিলাম মানে লেকচার ওয়ানে, সেটা কি, ওই যে PRO প্রো থেকে, ওই বলছিলাম না প্রো এর আজকে ভ্যালু কত, লেটসে এই যে 80 পাইছিলাম, মনে আছে? সো এই যে পুরা যে আমি হচ্ছে যে এখানে স্ট্রিংটা পাইছি সেইটার আজকে কোডটাও, সরি আজকে কোডের সামেশনটা এখানে প্রিন্ট করতে হবে। সো তার মানে এটা একটা ভালো প্রবলেম যেটা ফাইনালে আসার মতো, এই ধরনের প্রবলেমগুলোই ফাইনালে দেয়। সো এখানে কিন্তু একটা প্রবলেম ছিল না, এখানে তোমাকে লেন্থ বের করতে হইতো, লেন্থ বের করার পরে ম্যাক্স লেন্থের যে স্ট্রিং সেটা আইডেন্টিফাই করতে হয়েছে প্রথমে, আইডেন্টিফাই করে তুমি পাইছো এটা আসলে আমার ম্যাক্স লেন্থ, তারপরে সেটাকে তোমাকে কি করতে হয়েছে, একটু কাটছাট করতে হয়েছে। কীভাবে কাটছাট করতে হয়েছে, তুমি আসলে কাটছাট করার টাইমে কী করছো, এখানে যে ছোটো হাতের জিনিসপাতিগুলো আছে সেটাকে তুমি বড় হাতের করে নিছো, মানে লোয়ার কেস থেকে আপার কেসে কনভার্ট করছো। বাট কনভার্ট করার টাইমে তুমি আননেসেসারি যে মানে নন অ্যালফাবেটিক জিনিসপাতিগুলো আছে সেটা তুমি ওই ইফ কন্ডিশনের মধ্যে ফেলে এটাকে কাট করছো। এরপরে তোমাকে আমি শিখাইছিলাম যে ইন্ট ইন্ট দিলেই আসলে তুমি কি পেয়ে যাচ্ছ, প্রত্যেকটা ক্যারেক্টারের আস্কি কোডটা পেয়ে যাচ্ছ, ইন্ট সিএইচ। এই জিনিসটা ইউজ করে তুমি আস্কি কোডটা পাচ্ছ, এবং আস্কি কোডটার প্রত্যেকটা যদি সামেশন করো, এই প্রত্যেকটার সামেশন যদি করো, সাম প্লাস ইকুয়াল টু ইন্ট সিএইচ, এই লাইনটা যদি লিখো, তাহলে প্রত্যেকটা জিনিসের আস্কি কোড তুমি এখান থেকে পেয়ে যাবে। সো এটা একটা ভালো প্রবলেম, এ ধরনের প্রবলেমগুলো আসলে প্র্যাকটিস করা উচিত, ঠিক আছে? আমি যদি একটু সলিউশনের দিকে তাকাই, কি বলতে চাচ্ছে তারা, হয়ে গেল সামটাম, এই যে এই যে ম্যাক্স পাওয়ার হ্যান ত্যান এগুলো বলে দিছে। তারপরে হচ্ছে যে এখানে আসলে ওই যে কই গেল ওইটা, হ্যাঁ দেখো যে ম্যাক্স লেন্থ বের করার কোডটা লিখছে যে কোনটা সব থেকে বড় লেন্থ সেইটা। তারপরে তোমার আসলে ওই আস্কি কোডটা সাম করার জিনিসটা কই গেল, দাঁড়াও সাম করার জিনিসটা একটু দেখি। সাম করা যায়, এখানে আমি আসলে কমেন্ট করে দিছি বিকজ যাতে করে তুমি পড়ে বুঝতে পারো যে কোনটার কাজ অ্যাকচুয়ালি কী হইতেছে। সো এই প্রবলেমটা মোটামুটি দেখলেই বুঝতে পারবা যে আসলে এটা কীভাবে সলভ করছে। বাট তোমরা একটু ট্রাই করো, আমি এগুলো দিতেছি না বিকজ আসলে এটা তো প্ল্যাগারিজম হয়ে যাবে সবার, এই কারণে আর কি। সো তাহলে প্রবলেমগুলো কিন্তু খুব ইজি, একটু ধরে ধরে, মানে এখানে কিন্তু একটা প্রবলেম না, আমি যে এই শিটটা আছে না, এই শিটটা যে সলভ করাইছি, এই শিটটা কেন সলভ করাইছি বলো তো? এই শিটটা সলভ করানোর কারণই হইতেছে, সরি এই শিটটা সলভ করানোর কারণে হইতেছে এখানে আসলে এই 16-17টা যে টাইপ আছে, এই 16-17টা টাইপ মিলেই তোমাদের অ্যাসাইনমেন্টের এই বড় বড় প্রবলেমগুলো অ্যাকচুয়ালি বানাইছে। এবং বড় বড় প্রবলেমে একসাথে 3টা করে এই 16-17টা টাইপের ছোট ছোট 3-4টা টপিক ঢুকাই দিয়ে প্রবলেমগুলোকে বড় বানাইছে। তো আহামরি আসলে কঠিন কিছু না। তো তোমরা অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা জিনিস সলভ না করলে ফাইনালে যদি বসো, এখানকার মধ্যে কোন প্রবলেমটা অ্যাকচুয়ালি দিয়ে দিবে এটা কিন্তু আসলে তুমি পারবা না। এই প্রবলেমটা দেখো অলরেডি কিন্তু আমরা সলভ করছি। কীভাবে? এখানে বলছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড মানে কি, এই লাস্ট যে ওয়ার্ডটা আছে, লাস্ট ওয়ার্ডের টোটাল যে কয়টা ক্যারেক্টার সেটা প্রিন্ট করতে হবে। সো তুমি লাস্ট ওয়ার্ডটা কীভাবে পাবা আমাকে বলো তো? তুমি সর্বপ্রথম এদিক থেকে প্রিন্ট করে সবার লাস্টে ইটারেট করে এখানে যাবা,
ইটারেট করে এখানে গেলা, ইটারেট করে এখানে যাওয়ার পরে তুমি উল্টা দিক থেকে রিভার্সলি আসবা, আসার পরে যখন তুমি একটা স্পেস পাবা, ওই যে আবার ঘুরে ফিরে ইফ সিএইচ ইকুয়াল ইকুয়াল স্পেস, এই জিনিসটা যখন পাবা তখন তুমি কী করবা, কাউন্টার লাগাবা, কাউন্ট প্লাস প্লাস করবা। তাহলে এদিক থেকে যখন আমি কাউন্ট করতে 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 যখন আমি এইটা পাবো তখন আমি ব্রেক করব, ব্রেক করলে আমি যে লেন্থ পাবো সেটা আমার অ্যান্সার। সো তুমি বলতে পারো যে ভাই সামনের দিক থেকে করি, সামনের দিক থেকে করলেও তুমি স্পেস পাইতা, তারপরে তুমি কোথায় ভাই স্পেস পাইছি তারপরেরটা কাউন্ট করি, বাট এই ইনপুটের জন্য তখন তো তুমি তো ধরা খেয়ে গেলো, কারণ কি এখানেই তো তুমি স্পেস পাচ্ছ, স্পেস পাওয়ার পর তুমি তো এটা বের করে দিবা, বাট আমার তো বের করা দরকার এটার লেন্থ। সো প্রথমে আমি শেষ পর্যন্ত যাব ইটারেট করে করে, তারপর শেষ পর্যন্ত যাওয়ার পরে আমি উল্টা দিক থেকে আসবো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত যাওয়ার দরকার না, আমি তো ডিরেক্ট রিভার্সলি লুপ চালাইতে পারি, তাই না? সো রিভার্স লুপ চালাই আমি কোন পর্যন্ত আসবো, একটা এমটি স্পেস পাওয়ার আগ পর্যন্ত আসবো। আমি এমটি স্পেসের প্রবলেমটাও কিন্তু শিটে দিয়ে দিছি। সো এখানে আসবো, এখানে আসার পরে আমি জাস্ট কাউন্ট করে 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 যতক্ষণ না পর্যন্ত এমটি স্পেস পাচ্ছি সেটার কাউন্টার জাস্ট প্রিন্ট করে দেবো। এখানে দেখো 8টা আছে, 1 2 3 4 5 6 7 8, এই যে 8। সো এভাবে করে আসলে তোমাদের প্রবলেমগুলো সব সলভ করতে হবে। আর এগুলোর উপর আমার ক্লাস অলরেডি নেওয়া আছে, সো এগুলো ক্লাস নেওয়া মানে টাইম নষ্ট করা। সো এগুলো কীভাবে কাজ করে, হ্যাঁ এখানে কিছু কিছু জিনিস আছে যেমন হচ্ছে যে কন্টিনিউ বোঝা, ব্রেক বোঝা। সো এটা ফাইনালের আগে স্ট্রিংয়ের একটা ক্লাস, সরি ট্রেসিংয়ের ক্লাস হয়তো নিয়ে নিবনি, ট্রেসিং এবং অ্যারের ক্লাস, তাহলে এখান থেকে বুঝে ফেলবা। আনগ্রেড টাস্কগুলোও দেখবা, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আসলে আসার মতো একটা করে ক্যান্ডিডেট। সলিউশনগুলো আমি এখন সব বলে দিয়েছি, মানে নতুন কোনো প্রবলেম নাই যেটা আসলে তোমাকে শেখানো হয় নাই, সবই বলে দেওয়া হয়েছে। এগুলো প্রত্যেকটা আস্কি কোড কেমনে বের করতে হয়, একটা সো একটা স্ট্রিং থেকে আমরা একটা ক্যারেক্টার বের করি, ক্যারেক্টার থেকে ইন্টিজার করি, ইন্টিজার থেকে আমরা আস্কি করি। সো এগুলো অলরেডি বলা আছে, এগুলো আসলে মানে বলা মানে সময় নষ্ট করা। সো তাহলে আমাদের আমাদের এখন আসলে মানে ভালো করার জন্য স্ট্রিংয়ে কী করতে হবে আমি এখন বলে দিই। এতক্ষণ তো অনেক চিল্লাচিল্লি করছি, এখন আমি ফাইনাল ইতিটা নিই। সো প্রথমেই আমাদের যেটা দরকার এই হচ্ছে 1 আর 2 নম্বর ক্লাসটা করা দরকার, তারপর এই বইটা পড়া দরকার। বইয়ের ভিতরে এই যে এখানে আমি বলে দিছি যে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমের সলিউশন এই 17টা টাইপের মধ্যে আমি করে দিছি। এই 17টা টাইপের প্রবলেম সলভ করার পরে আমার আসলে এই 7টা প্রবলেম, ছোট ছোট প্রবলেম, এগুলো আমি সলভ করবো। এগুলো সলভ করলে মোটামুটি আমি একটা কনফিডেন্ট পাবো। তারপরে আমার এই ক্লাস 1টা তো অলরেডি হয়ে গেছে, আর আজকে এখন যে ক্লাসটা নিতেছি এটা আমি এখানে আপডেট করে দেবো। তারপরে কি হইতেছে, তারপরে আমি নিজে 7টা আরও কঠিন প্রবলেম সলভ করাইছি। এটা করলে আর অ্যাসাইনমেন্টগুলো দেখলে এখান থেকে ইজিলি 10 মার্ক মানে ফাইনালে তুলে আনা সম্ভব। এর বাইরে মানে আমি মনে করি না যে আর কোনো দরকার আছে আর কি স্ট্রিং নিয়ে এত ঘামানোর। এরপরে আমরা যেটা নিয়ে মাথা ঘামাবো সেটা হচ্ছে আমরা অ্যারে নিয়ে মাথা ঘামাবো। অ্যারের অলরেডি 2টা ক্লাস আমার এখানে নেওয়া আছে, অ্যারের প্রবলেম সলভিং ক্লাস নিলেই অ্যারেটা শেষ হয়ে যাবে। মেথডের আমার হচ্ছে একটা ক্লাস নেওয়া আছে, আর রিকার্শনের আমি একটা পিডিএফ দিছি, রিকার্শনের উপর আমি একটা ক্লাস নেব। সো রিকার্শনের পিডিএফটা যদি একটু দেখাই, কই গেল, ওপেন হয় না কেন? হ্যাঁ, সো এটা আসলে রিকারশন আসলে তোমাদেরকে সেমিস্টারের শেষে 1 উইক আগে পড়াবে, বাট আমি আসলে আগেই এটার ক্লাস রেখে দিব এখানে। আমি আসলে শেষের দিকে আমি আসলে নিজেই আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যাব, সো আগেই ক্লাসটা নিয়ে ফেলবো। যার যখন টাইম হবে তখন সেটা দেখে নিলে বুঝতে পারবে। সো রিকারশন জিনিসটা আমি এখানে অলরেডি নোট করে রাখছি, জাস্ট এটার একটা ভিডিওটা দিব কীভাবে কী হয়েছে, তাহলে আশা করি পরীক্ষায় ওই 4-5 মার্ক ইজিলি তুলে আনতে পারবা। তো সো ফার আমার আসলে আজকে এটা লং ওয়েটেড ক্লাস ছিল, অনেকদিন পরে ক্লাসটা নিয়েছি, অ্যান্ড এটা আসলে দরকার ছিল। আজকে এই ক্লাসের মধ্যে আমি আসলে স্ট্রিংয়ের ইতি টানলাম। এরপরে বাকি পড়াশোনা, বাকি কাজ, প্রবলেম সলভিং সব আসলে তোমাকে করতে হবে। আমি যতটুকু বেসিক দিলে তুমি আসলে প্রবলেম সলভ করতে পারবা, সবগুলো টাইপ নিয়ে আমি কথাবার্তা বলার চেষ্টা করছি। আর যেগুলো আমি বলার চেষ্টা করি নাই সেগুলো অলরেডি আমি আসলে, হ্যালো, হ্যাঁ যেগুলো আমি বলার চেষ্টা করি না সেগুলো অলরেডি আমি আসলে বলে দিছি যে কোনগুলো আমাদের লাগবে, কোনগুলো আমাদের লাগবে না। সো তোমরা কিন্তু জিনিসটা বুঝতে পারতেছো যে কীভাবে কী করতে হবে, রাইট? আচ্ছা, তো তাহলে আমরা মোটামুটি আসলে ক্লাসটা শেষ করে ফেলছি। সো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাইতে পারো। সো ফার মোটামুটি সব কিছুই ডান বলা যেতে পারে। কালকে তোমাদের হয়তো কুইজ থাকতে পারে, কুইজের জন্য ভালোভাবে প্রিপারেশান নাও, ল্যাব টাস্ক, হোম টাস্ক, এক্সট্রা এগুলো ভালো করে পড়ো। আর কুইজের জন্য ভালোভাবে প্রিপারেশান নেওয়ার জন্য এই শিটটা মাস্ট সলভ করতে হবে, যেটা আসলে বেসিক প্রবলেমগুলো দেওয়া আছে। বেসিক প্রবলেম সলভ না করে যেটাই তুমি সলভ করতে যাও তুমি আসলে আটকে যাবা। সো এই শিটটা ওই জন্যই বানাইছি আমি, যাতে করে তোমরা ভালোভাবে পারো। সো তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সো আল্লাহ হাফেজ সবাইকে।